ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং শুরু করছি একটা ইমেল দিয়ে, তারপরে অতিথিরা একে একে স্টুডিওতে আপনাদের সাথে শেয়ার করবেন তাদের জানা, তাদের সংগ্রহ করা বা তাদের এক্সপিরিয়েন্স করা, রক্তহীন করা সব ঘটনা। চলুন শুরু করা যাক। শুরুতেই একটি ইমেল। আমি নিঠুন হীরা। বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটি গ্রামে আমার বসবাস। আমি একজন তৃতীয় শ্রেণীর স্বাস্থ্যকর্মী। আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এই ঘটনাটি ছিল আমার জীবনের একটা বিভীষিকাময় অধ্যায়। এটি ঘটেছিল 2004 সালের জানুয়ারির প্রথম দিকে। আমার তারিখটা সঠিক মনে নেই। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শুরুতেই বলে নেই, আমার বাড়ি বাগেরহাট জেলায় হলেও বাড়ি থেকে বের হয়ে মাত্র 10 মিনিট পশ্চিমে হাঁটলেই রূপসা উপজেলা। আমার বাড়িতে প্রায় প্রতি শুক্রবার খাসির মাংস খাওয়ার একটা প্রচলন ছিল, যেটা আনতে যেতে হতো রূপসা থানায় অবস্থিত একটা বাজারে, এবং সেটা সংগ্রহ করার জন্য বাবা আমাকেই পাঠাতেন। সেদিন ছিল শুক্রবার। আমি একটু দেরিতেই বাড়ি থেকে বের হই। একটা সাইকেল আর ব্যাগ নিয়ে রওনা হলাম বাজারের উদ্দেশ্যে। সময়টা ছিল শীতকাল, তাই বাজারে পৌঁছে মাংস কিনতে না কিনতেই বিকেল গড়িয়ে এলো। এমনিতেই নির্জন রাস্তা, তারপরও আমাকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে তারপর যেতে হবে বাড়িতে। আমি একটু দ্রুত চলতে শুরু করলাম। হঠাৎ রাস্তার ডান দিকে নদীর পাড়ে আমার চোখ পড়ে। আমি দেখি 7-8 জন পুরুষ মানুষ মাদুরে মোড়া কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার কৌতূহল সামনে রাখতে পারলাম না। সাইকেলটা রাস্তার পাশে রেখে চলে গেলাম সেখানে গিয়ে বুঝলাম মাদুরে মোড়ানো যা দেখছিলাম তাতে একটা লাশ রাখা আছে। কিন্তু কার লাশ? কেমন দেখতে সে? কেন যেন জানার জন্য মনটা ছটফট করছে। আর তখন কিছু না ভেবে ওখানে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর নেই। এরই মধ্যে প্রায় সন্ধ্যা নামার উপক্রম। এমন সময় দেখলাম তাদের মধ্যে একজন একটা কাঁচি দিয়ে মাদুরে পেঁচানো দড়িগুলো কাটতে শুরু করলো। 3টা গিট, প্রথমে পায়ের কাছে, পরে মাথারটা, এবং পরিশেষে মাঝেরটা কাটলেন। আমি পাগলের মতো তাকিয়ে আছি। মাঝের গিটটা খুলতে না খুলতেই আমি যা দেখেছি সেটা এক ভয়ঙ্কর এবং বেদনাদায়ক এক অভিজ্ঞতার মুখোমুখি করলো আমাকে। আমি দেখি রক্তশূন্য সাদা চেহারার অল্প বয়সে একটা মহিলা, তার সারা মুখে সেলাইয়ের দাগ। বুঝে গিয়েছিলাম এটা পোস্টমর্টেম করা হয়েছে, কিন্তু যখন তার কাফনটা খোলা হয় তখন কট কট করে শব্দ হতে থাকে এবং পেটের লম্বা সেলাই ছিঁড়ে বেরিয়ে আসে একটা মৃত ফোলা নবজাতক। ভয়ে আমি পাথর হয়ে গেছি। পচা দুর্গন্ধে মনে হচ্ছিল যেন এখনই বমি হয়ে যাবে। যে যার মতো নাক বন্ধ করে সরে যাচ্ছে, শুধু পাথরের মতো আছে আমি একা। কিছুক্ষণ পর একজন আমাকে বললেন, তুমি কি জানো এই মেয়েটা কিভাবে মারা গেছে? শুনে আমি বললাম না। তিনি বললেন, এই মেয়েটা যখন 9 মাসের গর্ভবতী তখন তার স্বামী তাকে পা দিয়ে সজোরে পেটে আঘাত করে এবং পালিয়ে যায়। মেয়েটির চিৎকারের প্রতিবেশী ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমি সবসময় একটু প্রতিবাদী স্বভাবের ছিলাম, তাই অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, জানোয়ারটার বাড়ি কোথায়? শুনে লোকটা বললেন, এই গ্রামেই বাড়ি। আমি লোকটার কাছ থেকে সেই অমানুষটার ঠিকানা জোগাড় করি এবং মনের মধ্যে চাপা রাগ নিয়ে পেছনে তাকাতে তাকাতে স্থান ত্যাগ করি। যথারীতি আমি মাংস কিনে নিয়ে বাড়িতে যাই। সেদিন রাত্রে কিছুতেই আমার ঘুম আসছিল না। শুধু চোখের সামনে ভাসছিল সেই মহিলা আর তার বাচ্চার মুখখানি। কেন জানে মনে হচ্ছিল এই মহিলার সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি, আর মনে হচ্ছিল এ ব্যাপারে আমার অবশ্যই কিছু করা উচিত। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানি না। পরদিন সকালে যথারীতি আমি স্কুলে যাওয়ার জন্য বের হই, আর মনে মনে ভাবতে থাকি আজ স্কুল শেষে আমি সেই ঠিকানায় যাব আমার বন্ধুকে নিয়ে। যথারীতি আমি স্কুলে পৌঁছাই। আমার এখনো মনে আছে সেদিন ছিল শনিবার। স্কুলে পৌঁছে দেখি আমার বন্ধু মিলন দাঁড়িয়ে আছে।
আমি ওকে দেখে একটু অবাক হই, কারণ যে মানুষটা আমাকে দেখলেই একটা হাসি দিয়ে আমার সাথে কথা বলে, সে আজ কেন যেন চুপচাপ। আমি বললাম, কিরে মিলন, কি হয়েছে তোর? মিলন কিছু সময় চুপচাপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে অনেক কথা আছে বলেই আমাকে নিয়ে স্কুলের ছাদে চলে যায়। আমি আর ও ছাদে যাই। মিলন আমাকে বলে, জানিস আমাদের পাশের এলাকায় একটা মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে। আমি শুনে কিছুটা অবাক হই বটে, কিন্তু পরে ওকে বলি, হ্যাঁ জানি। আমি ওকে আরও বলি, তার জন্য তোরে তো মন খারাপ কেন? তখন ও আমাকে বলে, তোর কি মনে আছে গতবার আমাদের বাড়ির পাশের নামযোগ্য অনুষ্ঠানে তুই আর আমি একজন মহিলার জন্য গ্যাঞ্জাম করেছিলাম? আমি বললাম, আমার বিষয়টা ঠিক মনে পড়ছে না, তুই একটু খুলে বল। আসল বিষয়টা হলো, মিলনদের বাড়ির পাশে হিন্দুদের সব থেকে বড় নামযোগ্য অনুষ্ঠান হয়। সেখানে আমি ওর সাথে যাই। সেখানে যখন প্রসাদ দেওয়া হয়, তখন একজন মহিলা তার স্বামীর জন্য প্রসাদ চাওয়াতে সেখানকার লোকজন মহিলাটির সাথে খুব বাজে ব্যবহার করে, যা আমি আর মিলন সহ্য করতে পারিনি। আমরা প্রতিবাদ করি এবং মহিলাটিকে তার স্বামীর জন্য প্রসাদ নিতে সাহায্য করি। মহিলাটি আমাদের এই কাজে খুব খুশি হয় এবং বলে, তোমরা আমার ভাইয়ের মতো। আসলে এই মহিলাটি হলো সেই মহিলা যে বাচ্চা সহ মারা যায় এবং আমি যাকে গতকালকে দেখেছি। সব শুনে আমি মিলনকে বলি, কি বলিস? আমি তো কাল দেখেছি মহিলাকে, কিন্তু চিনতে পারিনি। সবকিছু জানার পর আমার ক্রোধ আরো বেড়ে যায়। আমি মিলনকে বলি, বন্ধু চল, আজ আমরা ওই বাড়িতে যাব, দেখবো ওই বাড়িতে কারা থাকে, আর যে লোকটা এই কাজ করেছে তার বিষয়ে পুলিশকে জানাবো। মিলন এক বাক্যে আমার কথায় রাজি হয়। যেই কথা সেই কাজ। আমরা দুজনে হেড স্যারকে ম্যানেজ করে বের হয়ে পড়ি। দুজনে দুটো সাইকেল নিয়ে রওনা করি। অবশেষে আমরা সেই বাড়িতে পৌঁছাই। গিয়ে দেখি ছোট্ট কুঁড়ে ঘরের মতো একটা ঘর, সেখানে কোনো মানুষ নেই। পাশের বাড়ি থেকে জানতে পারি লোকটার নামে পুলিশ কেস লিখে নিয়ে গেছে। তবে আশেপাশের লোকদের ধারণা লোকটা দেশ ছেড়ে চলে গেছে। শুনে খুব হতাশ হয়ে আমরা বাড়িতে ফিরে আসি আর ভাবি, মহিলাটি কোনো বিচারই পেল না। রাতে যথারীতি আমি বিছানায় যাই এবং ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতে আমার ঘুম ভাঙে। তখন আমার মনে হচ্ছে কেউ আমার দরজায় দাঁড়িয়ে গুনগুন করে কান্না করছে। আমি বলি, কে ওখানে? কোনো শব্দ নেই। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু না। একটু পর আবার সেই গুনগুন কান্নার শব্দ। আমি বললাম, কে? ও পাশ থেকে উত্তর এলো, আমি। উত্তরটা একদম সাধারণ মানুষের আওয়াজের মতো স্বাভাবিক। আমি কিছু না ভেবেই দরজাটা খুলি, কিন্তু কেউ নেই। আমি ছোটবেলা থেকে একটু সাহসী, তাই কোনো কিছু না ভেবে শুয়ে পড়ি এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাই। কিন্তু সেই রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি মহিলা তার বাচ্চাটা কোলে নিয়ে এসে আমাকে বলছে, কি তুমিও কিছু করবা না তাই না? আমি স্বপ্নের মধ্যে উত্তর দিলাম, কি করব আমি? মহিলাটি এর কোনো জবাব দেয় না, শুধু বলে, তুমিই পারো আমাদের সঠিক বিচার পাওয়াতে, কিছু করো। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। আমি যথারীতি স্কুলে যাই এবং মিলনকে গিয়ে রাতে স্বপ্নের কথা বলি। মিলন বলে, বন্ধু আমিও রাত্রে একই স্বপ্ন দেখেছি। এরকম ভাবে পরপর 5 দিন একই স্বপ্ন দেখতাম আর বলতাম যে আমার কিছুই করার নেই, আমি নিরুপায়। কিন্তু তার একটাই কথা, কিছু করো। এখানে একটা কথা বলে রাখি, আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি যে মানুষের পুনর্জন্ম হয়। আমরা বিশ্বাস করি যে আত্মার মৃত্যু নেই। অতৃপ্ত বাসনা নিয়ে কোনো ব্যক্তি মারা গেলে সে তার কাজ শেষ না করা পর্যন্ত এই মায়াজাল ছেড়ে বের হতে পারে না। যাই হোক, মিলন আর আমি একই সময়ে একই স্বপ্ন দেখতে দেখতে হাঁপিয়ে উঠি। না পারছিলাম কাউকে কিছু বলতে, শুধু 2 বন্ধু বিষয়টা নিয়ে কথা বলতাম। আমি হাঁপিয়ে উঠেছিলাম, আর নিতে পারছিলাম না। একই ঘটনা প্রায় 11-12 দিন ঘটার পর হঠাৎ একদিন মাঝরাতে আমার ঘুম ভাঙে। আমি শুনি কেউ আমার নাম ধরে ডাকছে। আমি উঠি,
এবং দরজাটা খুলি। দরজার সামনে আমি কাউকে দেখতে পাই না, কিন্তু উঠানে চোখ পড়তেই দেখি সেই মহিলা তার বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। এই প্রথম তার সাথে আমার সামনাসামনি দেখা। বাইরে চাঁদের আলোয় সব কিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি জানি না তখন আমার মনে ভয় কতটা কাজ করছে, কিন্তু তার চাইতে অনেক বেশি গুণ বেশি কাজ করছে যে আমাকে তার সাথে সরাসরি কথা বলতেই হবে, কারণ প্রতি রাতের স্বপ্ন আমাকে পাগল করে দেয়। তাই এক প্রকার তাকে দেখে দৌড়ে তার কাছে যাই। আমি জানি আমার কথাগুলো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু তাতে আমার কিছু করার নেই। বিষয়টা আমি মোকাবেলা করেছি। আমি জানি দিনগুলো আমার কেমন ছিল। আমি দৌড়ে যাওয়ার পর দেখি মহিলাটি একদম স্বাভাবিক চেহারা নিয়ে সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে আছে। সে কিছু না বলতে আমি বলা শুরু করি। আমি বলি, দিদি, আপনি বিশ্বাস করেন আমি আর আমার বন্ধু মিলন কম চেষ্টা করিনি, কিন্তু যে মানুষ দেশে নেই তাকে কিভাবে শাস্তি দেব? আর আমরা তো মাত্র ক্লাস 10-এ পড়ি, কি বা করতে পারি? তখন আমার মনে হচ্ছিল ভয় কি জিনিস আমি জানি না। মহিলাটি দুটি কথা বলল, তোমাদের আর কিছুই করতে হবে না, যা করার আমিই করব। তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি বললাম, দিদি, এটা কোনো ঋণের কথা নয় যেখানে আমরা কিছুই করতে পারিনি। হঠাৎ আমি পেছন থেকে একটা টান অনুভব করি। পেছনে তাকিয়ে দেখি বাবা আমাকে কাঁধে হাত দিয়ে টানছে। একবার পেছনে ফিরে আবার সামনে তাকাতেই দেখি কেউ নেই। আমি তখন ভয় পাই এবং বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। আমার জ্বালা চলে আসে। পরদিন সকাল 11টা নাগাদ আমি একটু সুস্থ হই এবং দেখি যে মিলন আমার পাশে। এরই মাঝে বাবাকে আমি সবকিছু খুলে বলেছি। মিলন আমাকে বলল কাল রাতে ওর সাথে কিছুই ঘটেনি, কিন্তু একটা অদ্ভুত কথা বলে। ও বলে যে ওই মহিলার স্বামী যে পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে, সে আজ সকালে কোনো কারণে রেল লাইনে কাটা পড়েছে। এটা মিলনের বাবা কোনো এক মাধ্যমে জানতে পেরেছে। তখন আমার বুঝতে আর বাকি রইল না যে কিভাবে হয়েছে। তারপর থেকে কোনোদিন ওই মহিলাকে দেখিনি, স্বপ্নেও না। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঈদ স্পেশাল আয়োজনের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথম ঘটনাটি আমরা শুনবো একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের। মূলত উনি ঘটনাটি পাঠিয়েছেন। উনি বর্তমানে রয়েছেন মালয়েশিয়ার শিলংগড় ডিস্ট্রিক্টে। ওনার দেশের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 3 নং পায়রাবন্দ ইউনিয়নে। তো ওনাদের এলাকায় তিস্তা নদী রয়েছে। তিস্তা নদীকে রংপুর অঞ্চলের হৃৎপিণ্ড বলা হয়। যা নীল জলরাশির নিচে কত যে ইতিহাস রয়েছে তা হয়তো বা অনেকেই জানে না। নদী শুকায়, নদী ফুলে ওঠে, আর সেই লুকানো ইতিহাসকে যেন আবার স্মরণ করিয়ে দেয় মহিপুর ইউনিয়ন। এই মহিপুর ইউনিয়নের এক প্রান্ত ঘেঁষে তিস্তা যখন দক্ষিণে বয়ে গেছে, ঠিক তার পাশেই একসময় নাকি ছিল এক জমিদার বাড়ি। রাজা নয়, তবে সে ছিল নিজের এলাকায় রাজার থেকেও বেশি কিছু। তার নামে বাজার বসতো, খাজনা উঠত, প্রজারা মাথা নত করে তার সামনে হাঁটতে বাধ্য হতো। তো এরকম এক জমিদার বাড়ির ঘটনা আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ বিপ্লব মিয়া। আর উনি এই ঘটনাটি সংগ্রহ যার কাছ থেকে করেছেন তার নাম আলতাব হোসেন। ওই আলতাব চাচা উনি বলেছেন যে লোকমুখে শোনা যায় ওই জমিদারের নাম রঞ্জন বাবু হতে পারে। নিশ্চিতভাবে বলা মুশকিল, তবে হতে পারে। সে খুবই নৃশংস টাইপের একজন জমিদার ছিলেন। আর ধন সম্পত্তি
সে এত পরিমাণে সংগ্রহ করত, এটা তো কাউকে দিতই না। সে নাকি তার সকল ধন সম্পত্তি একটি বিশেষ কুয়ায় সংরক্ষণ করে রাখতো। এটা নাকি আবার তার বাড়ির ভেতরেই ছিল, এটা বাইরে ছিল না, বাড়ির ভেতরে বিশেষ একটা জায়গায় সেই কুয়াটা ছিল। তো সেই কুয়ায় পানি ছিল কি ছিল না এই বিষয়ে জানা যায় না, হতে পারে সেটা একটা বিশাল গর্ত ছিল, এমনভাবে তৈরি করা হয়েছিল, সেটা ওরকম কোনো পানি ছিল না। আর ওই কুয়ার গভীরে নামার জন্য বিশেষ এক ধরনের পদ্ধতি ব্যবহার করা হতো। আর ওই গভীরে নাকি একটি সিন্দুক ছিল, আর ওই সিন্দুকের মধ্যেই সোনা, রূপা, হীরা, জহরত আর বিশেষ আরও কিছু জিনিস ছিল। সেটা হচ্ছে তন্ত্রমন্ত্রের কিছু প্রাচীন গ্রন্থ নাকি সেখানে সংরক্ষিত ছিল। কোনো এক বর্ষায় নাকি হঠাৎ করেই নদীর গতিপথ বদলে যায়, বিকট শব্দে মাটির নিচে কিছু ফাটল ধরে। জমিদার বাড়ি, কুয়ো, বাগান, গোয়ালঘর সব কিছুই নাকি এক রাতেই বিলীন হয়ে যায়। কেউ বলে এইটা ভূমিকম্পের কারণে হয়েছে, আবার কেউ বলে এটা জমিদারের শাস্তি, কারণ সে বহু মানুষের উপর জুলুম করেছে। এ সকল মানুষের অভিশাপই তার এই পরিণতির জন্য দায়ী। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই জমিদার বাড়ি নদী গর্ভে হারিয়ে যাওয়ার পরও প্রতি বছর বর্ষাকালে কেউ না কেউ নাকি ওই জায়গায় নিখোঁজ হতে থাকে। ঘটনা যতটুকু জানা যায় অনেক আগে থেকেই তো হয়ে আসছে, তবে 2000 সালের ঘটনা একটা জানা যায়। গ্রামের কিছু যুবক মাটি খুঁড়ে সিন্দুক খুঁজে বের করার চেষ্টা করে, কারণ অনেক মুরব্বীর মুখে শুনেছে যে এরকম ছিল। তো যখন ওই জায়গার মাটি শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তখন তারা সেখানে চিন্তা করেছে যে দেখি এখানে হয়তো বা কিছু আছে আর কি, খুঁজে খুঁজে দেখি। তো তারা সত্যিই নাকি একটি লোহার সিন্দুকের অস্তিত্ব টের পেয়েছিল। খুব উল্লাস প্রকাশ করে যে হ্যাঁ তারা পেয়েছে, একটা অসম্ভবকে সম্ভব করেছে। আর তারা এই কাজের জন্য কোনো তন্ত্রমন্ত্রের আশ্রয় নিয়েছিল কিনা এটা জানা যায় না। সিন্দুকটি তারা যখন মাটির উপরে তোলে তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সিন্দুক খুলতেই নাকি বেরিয়ে আসে অসংখ্য বিষধর সাপ, আর এই সাপগুলো কোনো কামড় না দিয়েই কয়েকজনের শরীরকে পেঁচিয়ে ধরে। এরকম পেঁচিয়ে ধরেছে কিন্তু কোনো কামড় দেয় না। এর কিছুক্ষণ পর অবশ্য তাদের শরীর ছেড়ে ওই সাপগুলো চলেও যায়। আর ঠিক পরের দিন সকালবেলায় এই যে যতগুলো ছেলেপেলে যারা এই সিন্দুক খোলার কাজে যুক্ত ছিল, মাটি খোঁড়ার কাজে যুক্ত ছিল, এরা প্রত্যেকেই নাকি মারা যায়। কারো শরীরে কিন্তু সাপের কামড়ের কোনো চিহ্ন ছিল না, তবে কয়েকটি আলামত সবার ক্ষেত্রেই একই রকম ছিল। সেটা হচ্ছে এদের দুটো চোখের জায়গায় গর্ত হয়ে গিয়েছিল, চোখ ছিল না, আর মুখটা বিকৃত হয়ে গিয়েছিল। তবে এই মৃত্যুটা যে স্বাভাবিক কিছু না এটা তো নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে। ওই সিন্দুক যে কি হয়েছে পরে কেউ ধরারও সাহস করে নাই, শোনা যায় সেটা হয়তো বা আবার তিস্তাতে নিয়ে গিয়ে কেউ ফেলে দিয়েছে, কেউ ভয়ে ওটা আর কাছে রাখার সাহস করেনি। তবে ওর মধ্যে কিন্তু কোনো মূল্যবান জিনিস পাওয়া যায়নি। 2018 সালের বর্ষাকাল, জসিম নামের এক তরুণ ব্রিজের পিলারের পাশে মাছ ধরছিল। সে ছিল পাকা সাঁতারু। হঠাৎ দুটো অদ্ভুত বড় বড় মাছ ভেসে ওঠে। একটিকে ধরে সে, কিন্তু যখন সে দ্বিতীয়টি ধরতে পানিতে নামে তখন আর ফেরত আসে না। ওইখানে মাছ ধরা আরও কিছু ব্যক্তিবর্গ ছিল যারা মাছ ওই সময় ধরছিল, তারা কিন্তু এই বিষয়টা দেখেছে। এরপর ডুবুরি নামে, ডুব দিয়ে ডুবুরি যা দেখে সেটা ছিল খুবই ভয়ঙ্কর। পানির নিচে অন্ধকার, কিন্তু অন্ধকারের মাঝখানে এক ঝলমলে সভাকক্ষ, মুঘল আমলের স্থাপত্য শৈলীতে নির্মিত এক জমিদার বাড়ি। তাহলে এটাই কি সেই জমিদার বাড়ি যেটা একসময় হারিয়ে গিয়েছিল? সেই জমিদার বাড়ির ভেতরে একটা সভা হচ্ছে মনে হচ্ছে, আর ওই সভার ওখানেই এই জসিমের দেহটা শোয়ানো। চারপাশে মানুষ বসে আছে, পাঞ্জাবি পায়জামা পরা বেশ কিছু মানুষ সেখানে আছে। তাদের চোখগুলো লাল টকটকে জলজল করছে, আর ঠোঁট দুটো কালো কুচকুচে। ডুবুরিকে তারা দেখতে পায়, উপর দিকে তাকায়। এরপর একজন বলে ওঠে, এই সভায় বহিরাগত প্রবেশ নিষেধ, যা চলে যা।
ভয়ে কাঁপতে কাঁপতে ডুবুরি ফেরত আসে। পরদিন চেয়ারম্যান সহ আরও লোকজন তারা যখন এই ঘটনা জেনে ওই স্থলে আসে, তখন সকলেই দেখতে পায় জসিমের দেহটা ভেসে উঠেছে, চোখ দুটি নাই, সেখানে গভীর গর্ত হয়ে আছে, আর তার জিহবাটা অদ্ভুতভাবে বের হয়ে আছে। 2024 সালের ঈদের পরদিন গঙ্গাচড়ার মধ্যপাড়া থেকে কিছু যুবক ব্রিজের নিচে ফুটবল খেলছিল। পানির গভীরতা সামান্যই ছিল। হঠাৎ এক যুবকের বল পিলারের দিকে চলে যায়। সে বল তুলতে গিয়েই হঠাৎ ডুবে যায়। বন্ধুরা তার হাত ধরে টানতে টানতে দেখে আর অনুভব করে কেউ মনে হচ্ছে নিচ থেকে ওই ছেলেকে টানছে, আর এমন টান দিচ্ছে সবাই একে একে পানির মধ্যে পড়ে যেতে থাকে। তবে অন্য কারো কোনো সমস্যা হয় না, শুধু একটা ছেলেকেই পাওয়া যায় না। কিছু সময় পরে পাওয়া যায় অন্য আরেকটা পাশে তার বডিটা ভেসে ওঠে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় যে তার শরীরের ভেতরে কোনো পানি নাই। পানি নাই বলতে সে যেহেতু ডুবে গিয়েছিল তার শরীরের ভেতরে তো পানি থাকার কথা, কিন্তু এরকম কোনো পানি নাই। আর তার বডির টেম্পারেচার এতটাই কমে গেছে, এতটাই ঠান্ডা, যেটা স্বাভাবিক আসলে বলা যায় না। ছেলেটা মারা গিয়েছিল। এরকম অসংখ্য ঘটনা এই তিস্তাপাড়ের জমিদার বাড়িকে নিয়ে নাকি গ্রামবাসীরা জানেন। তবে যেগুলো জানেন সেগুলো এই ধরনেরই ঘটনা। বিভিন্ন সময় মানুষজন হারিয়ে গিয়েছিল। অনেকেই বলেন প্রতি বছর বর্ষা এলেই নাকি পানির নিচে হারিয়ে যাওয়া ওই জমিদার বাড়িতে সভা বসে, আর সেখানে আমন্ত্রিত হয় নিশ্চয়ই পানির নিচের কোনো অশরীরী শক্তি। কেউ কেউ সেই সভা দেখে জান নিয়ে ফেরত এসেছে, তবে অধিকাংশই হারিয়ে গেছে। তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে, অথবা কখনো পাওয়াই যায় নাই। এটা নাকি এখনো চলমান রয়েছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা নতুন ঘটনায় যাব, একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শানিল বলছি। আজকে আমি কয়েকটা ইনসিডেন্ট যেগুলি বলবো সেগুলি অ্যাকচুয়ালি আমার নিজের সাথে না, বাট আমার খুব নিকট আত্মীয় বা তাদের সাথে কিছু আছে আমার তাদের মুখ থেকে শোনা। তো সেরকমই দু একটা ছোট, সেরকম উল্লেখযোগ্য বলবো না, বাট এখনো ভোলার মতো কিছু হয় নাই যে মনে রাখি নাই, এরকম কিছু ঘটনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরাটাই হচ্ছে আমাদের বেশ আগের ঘটনা। আমার মামার বাসার ঘটনা কিছু আছে, আমার নানার বাসার ঘটনা কিছু আছে। তো প্রথমেই আমি একটা দুইটা ইনসিডেন্ট বলবো যেটা আমার মামার বাসায় ঘটনা। যখন এটা আমি বলছি 80s এর দিকে, আমরা তখন 80s বললে ভুল হবে, অ্যাকচুয়ালি এটা 70s এর ঘটনা। যখন আমরা স্কুলে পড়ি, লাইক 7-8 পড়ি। আমি আগেও আমার রেকর্ডিং এ বা গল্পে বলেছি যে আমার বাবা একজন ডিফেন্স অফিসার ছিলেন। তো সেই জন্য আমরা বাংলাদেশে বিভিন্ন ক্যান্টনমেন্টে থাকতাম। তো 70s এর দিকে আমরা ছিলাম যশোর ক্যান্টনমেন্টে, যখন আমি স্কুলে পড়ি 6-7 এর দিকে যশোরের ক্যান্টনমেন্টে দাউদ পাবলিক স্কুলে পড়ি। আর খুলনায় আমার বড় মামা, ওনারা খুলনায় সেটেল ছিলেন। আমরা প্রায় সময় দেখা যেত উইকেন্ডে সবাই মিলে আমরা মামার বাসায় চলে যেতাম। তো ওখানে যে আমরা 2 দিন কাটাতাম, দেন আবার আমরা ব্যাক করতাম। তো এটা খুব রেগুলারই একটা আমাদের ঘটনা ছিল যে আমরা উইকেন্ডে চলে যাব, ছুটির সময় চলে যাব। তো আমার মামার বাসাটা বিশাল এরিয়া। এখনো আমার মামারা খুলনায় থাকে, দৌলতপুরে। ওনার নাম আব্দুল রাজ্জাক আকন্দ, উনি মারা গেছেন। তো ওনার বাসাটা বিশাল এরিয়া জুড়ে ওনার বাসাটা ছিল। বাসার ভিতরে 2টা পুকুরও ছিল এবং আমার মামা র জুট এক্সপোর্টার ছিলেন। তো বাড়ির ভিতরে ওনার বড় বড় পাটের গোডাউন ছিল, অনেকগুলি ট্রাক ছিল ওনার বাসার বাইরে। তো আমাদের ছোটবেলায় তখন আমাদের আসলে খেলার একটা জায়গায় ছিল। দুপুরবেলা সবাই ঘুমালে আমরা বাসার
পুকুরের পাড়ে যে খেলতে যেতাম, গুদামের ভিতরে লুকোচুরি খেলতাম আমরা ভাই বোনরা সবাই মিলে। তো আমাদের সাথে ওই সময় সত্যি কথা ওরকম কিছু ঘটে নাই, ঘটনা ঘটেছে আরো পরে। সেটা হলো যে আমরা শুনতাম যে আমার মামা যেহেতু বিজনেসম্যান ছিলেন, উনি অনেক রাতে বাসায় ফিরতেন। তো মামার কাছে প্রায় গল্প শুনতাম যে উনি অনেক রাতে যখন বাসায় ফিরতেন তখন ওনাকে বাসার ভিতরে তো আমাদের গার্ড ছিল, ওই রাত 2টার সময় উনি যখন বাসি ঢুকতে যেতেন ওনার পাশ দিয়ে একটা মহিলা পুকুরের দিকে হেঁটে যেত, ওনাকে নাকি সালাম দিত। তো প্রায় সময় আবার উনি এটাও বলতো যে পুকুরে আমাদের শান বাঁধানো ঘাট ছিল খুলনার ওই পাশে, সো ওখানে উনি বসে থাকতে দেখতেন কাউকে, বাট উনি কাউকে বদরও করতেন না এবং কেউ ওনাকেও বদর করতো না। এবং এটা নাকি আমাদের বাসার আমার মামা মামি যে গার্ড ছিল, পুরানো অনেক গার্ড, তারা সবাই দেখেছে, বাট তারা খুব হার্মলেস ছিল, কাউকে কখনো হার্ম করে নাই। তো আমার কাজিনদের মধ্যে আমার সবচেয়ে ছোট যে বোন, ওর নাম মানহা, তো ও তখন একদম ছোট ছিল, ও ক্লাস 2-তে পড়তো। ওর যে একটা ঘটনা সেটা যেমন আমরা অনেক বড় হয়ে খুব ভালো মতো এটা তোলপাড় হলো। কেন হলো? সেটা হলো যে ও ছোট ছিল, ওর সাথে আমাদের বাসার একটা পুরানো বুয়া ছিল, তারও একটা ছোট মেয়ে ছিল। তো ওরা দুজন যেহেতু ছোট ছোট বাচ্চা দুজন, ওরা সারাক্ষণই একসাথে থাকতো, খেলতো এরকম। কোনো একটা দুপুরে আমার কাজিন সেই কাজের মেয়েটাকে নিয়ে ওরা হাড়ি পাতিল খেলবে দেখে পুকুর পাড়ে গেছে, জাস্ট ফুল পাতা ফল গাছের এগুলো কালেক্ট করতে খেলার জন্য। তো আমার মামি আমাদেরকে বললো যে এইটুকু বাচ্চা কাঁদতে কাঁদতে বাসায় চলে এসছে। আসার পরে দেখা গেছে যে ওর একটা গালে একদম 5 আঙ্গুলের একটা দাগ, এবং ও ভীষণ কান্নাকাটি করছে আর বলছে যে আম্মু আমি জানি না, আমাকে কে যেন অনেক জোরে একটা থাপ্পড় দিয়েছে। তো যেহেতু আমার মামি ব্যাপারগুলো জানতো যে এখানে আসলেও এই বাসায় কিছু একটা আছে, তো মামি কোনো রকমের জিনিসটাকে ওকে ভয় যেন না পায় ওকে শান্ত করেছে। তো এটা ছিল ওর ছোটবেলা, আমার কাজিন যে মানহা, ওর ছোটবেলার একটা ইনসিডেন্ট। বাট এটার সাথে রিলেটেড আমরা জানি না, আজ পর্যন্ত একটা জিনিস খুব রহস্যময় রয়ে গেছে। সেটা হলো যে আমি যেই একটা কাজের মেয়ের কথা উল্লেখ করলাম, আর ওই মেয়েটা কিন্তু আমার মামার বাসায় একদম ছোটবেলা থেকে, জন্ম থেকে এই 5 বছর 6 বছর পর্যন্ত সে বড় হয়েছে। তো আমি যেটা বলেছি যে আমার মামার বাসায় বড় বড় 2টা পুকুর আছে এরকম, তো ওই বাসার বাচ্চারা সামহাও সাঁতার ছোটবেলা থেকে শিখে গেছে, যদি বাসার মধ্যেই পুকুর ছিল। এবং সত্যি কথা আমরাও কিন্তু সাঁতার শিখেছি আমার মামার ওই পুকুরের মধ্যে। তো জন্ম থেকে ওই মেয়েটা সাঁতারে এক্সপার্ট ছিল। তো সত্যি খুব দুঃখজনক ঘটনা যে ওই মেয়ে কিন্তু আমার মামার বাসায় খুব কম বয়সে, আমি যেটা বলবো যে ছোট ছিল তখন, লাইক 6-7 বছরের বয়স, হঠাৎ একদিন মেয়েটা মিসিং হয়ে গেল। সো মেয়েটা মিসিং হয়ে গেল, পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে হুলস্থুল হয়ে গেল। এবং একদিন পরে ওই মেয়ের লাশ ভেসে উঠলো আমার মামার ওই পুকুরের মধ্যে। ও এত ভালো সাঁতার জানতো, আমি যেটা আগে বললাম যে ছোট্ট একটা মেয়ে কিন্তু ভীষণ ভালো সাঁতার কাটতো। কি হলো, কেন হলো, পুকুরের মধ্যে সবকিছুই পুলিশের কেস হলো, সবকিছু এভরিথিং ইজ দেয়ার, কোনো আলামত নাই অন্য কিছু ইনসিডেন্টের। বাট মেয়েটা কিন্তু পুকুরের মধ্যে ডুবেই মারা গেল, এবং আজ পর্যন্ত আমরা জানি না যেটা কিভাবে হলো। তো মামার বাসার এরকম ছোট ছোট ঘটনা আরো যেমন আছে। আমি এটা একটা ঘটনা বললাম। আরেকটা যেটা ছিল ঘটনা, যে আমার মামার বাসার ওই একই জায়গায়, মানে একই জায়গায় বলবো না, বাসা দিয়ে মেইন বাসায় ঢোকার মুখেই গেটের কাছে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। তো দেখা যাচ্ছে যে ওই বাসার ওই স্পেসিফিক ওই এরিয়াতে আমাদের বেশ কিছু বড় বড় অ্যাক্সিডেন্ট বা এরকম হয়েছে। তো আমি একটু আগে যে মানহা মেয়েটার কথা বললাম, ওর একটা বড় ভাই ছিল যে মানহা জন্মের আগে এই বাচ্চাটা আমাদের ফ্যামিলির জন্য খুব দুঃখজনক ছিল। বাচ্চাটা তখন মাত্র 4 বছর বয়স, স্কুলে যাবে। আমার মামাতো ভাই ছোট, ওর নাম বাবু ছিল। তো ওই রাস্তায় ওই রাস্তাটা হচ্ছে খুলনা যশোর রোডের হাইওয়ে ছিল। সো ছোট্ট একটা ভুলের কারণে হোক বা যেভাবেই হোক, ওই গাছের ওই নিজের বাড়ির সামনে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তো এটা আমাদের ফ্যামিলির জন্য একটা বিশাল শক ছিল।
অ্যান্ড ওই সেম প্লেসের মধ্যে আমার একটা মামার বন্ধু, সে খুব ডিপ্রেশনের রোগী ছিল। তো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমার মামা তার বন্ধুকে আমাদের বাসায় নিয়ে মানে আমার মামার বাসায় নিয়ে আসলো, যেন সে একটু ভালো ফিল করে। বাট এক রাতের পরে ভোরবেলা সকালবেলা দেখা গেল সে বাড়ির সামনে ওই রাস্তাতেই ওখানে সে সুইসাইড করলো। দেন থার্ড ঘটনা ছিল আমার আরেক ওই বাসারই, মানে আমার মামাতো ভাই ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট করে, ভীষণ বৃষ্টি ছিল সেদিন, বৃষ্টির মধ্যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক 24 ঘন্টা পরে আমার সেই ভাইকে উদ্ধার করা হলো। ট্রাকের একদম নিচে সে ফেইন্ট হয়ে পড়েছিল। সে অ্যান্ড বোঝা যাচ্ছিল যে সে মানে অ্যাক্সিডেন্ট করেছে, কোনো কিছুতে হিট করেছে তাকে আমরা 24 ঘন্টা পরে পাওয়া গেল ইন আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশনে। কি এবং তার যখন সেন্স ফিরে আসলো, কিছুই বলতে পারছে না যে অ্যাকচুয়ালি তার সাথে কি হয়েছিল, কেন সে ওখানে এইভাবে পড়েছিল ইনজিওর্ড অবস্থায়। তো এরপরে আমার মামি সামহাও বাসায় অনেক হুজুর টুজুর টাকা হলো, অনেক কিছু করা হলো, এবং আমরা দেখলাম যে পরবর্তীতে শুনলাম যে ওই গেটের কাছে যে গাছটা ছিল সেই গাছটা কেটে ফেলা হয়েছে। তারপরে বাসার ভিতরেও অনেক কিছু করা হয়েছে। তা এখন যেমন আমি জানি না, অনেক দিন হয়ে গেছে, ওরকম ঘটনা কিছু শুনি না। অনেকই আগের কথা বললাম, আজকে থেকে লাইক 30, 35, 40 বছরের বেশি সময় আগেকার ঘটনা, এগুলি যেটা ডিসকাস করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আসলেও কোনো রহস্য আছে কিনা, কোনো এক্সপ্লেনেশন তো অনেক কিছুরই আমরাও জানি না, আমার মামারাও জানে না যে কি হয়েছে না হয়েছে ওখানে। তো কিছু যে একটা অশরীরীর কিছু একটা আছে বা একটা শক্তি আছে, খারাপ শক্তি যদি বলি, তো সেটা তো অবশ্যই আমরা বিভিন্ন ইনসিডেন্টে বিলিভ করি সব কিছুতে। তো যাই হোক, আজকে কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি আমার কিছু ঘটনা বলবো, আমার মামার বাসার ঘটনা, ইনসিডেন্ট যেটা হয়েছে, আর কিছু বলবো আমার নানার বাড়ির দিকের কিছু ঘটনা, যেটাও আমি আমার মামাদের কাছে শুনেছি। ওখানে আমার মামিরা আছে, আমার নানি যখন বেঁচে ছিলেন তার কাছ থেকে কিছু শুনেছি। বাট আজকে কিন্তু আমার নানার বাড়ির ঘটনা আর কিছু বলবো না। যতটুকু বললাম আজকে শুধু আমার মামার বাড়ি পর্যন্তই থাকুক। কোনো একটা পরের ভিডিওতে, অডিওতে আমি হয়তো আমার নানার বাড়িতে কিছু ইনসিডেন্ট যেটা হয়েছে, আমরা দেখেছি, আমরা শুনেছি, সেটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, আর অবশ্যই অপেক্ষায় থাকেন আমি নেক্সট কবে আমার আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন কুয়েত প্রবাসী ভাই। ওনার নাম মোহাম্মদ তারেক হোসেন। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভার 11 নং ওয়ার্ডে। ঘটনাটি গত বছরের শীতের সময়। হঠাৎ করে কুয়েতে কাজের খুব সংকট দেখা যায়। তখন অনেককেই পুলিশ ধরছিল, অনেকেরই কাগজপত্র ঠিকঠাক ছিল না। কাউকে ধরতে পারলে সাথে সাথে দেশে পাঠিয়ে দিত। কেউ বাইরে বের হলেই পুলিশ তার আকামা চেক করত, তখন ধরে দেশে পাঠিয়ে দিত। একদম দায় না ঠেকলে কোনো ভাই বাইরে বের হতো না ওই সময়। এখন কি অবস্থা আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, ওই সময়ে 5 মাসের মতো তারেক ভাই বেকার ছিলেন, হাতে কোনো কাজ নাই, এদিকে কেউ কাজ দিতে পারছে না, কিভাবে চলবেন উনি? এইভাবে ওনার এক ফ্রেন্ডের সাথে 4 মাসের মতো ছিলেন। এই 5 মাসের মধ্যে 4 মাসের মতো ওনার এক ফ্রেন্ডের সাথে ছিলেন। এখন বেকার তো উনি, যেখানে আছেন থাকার টাকাও দিতে পারেন না, খাবার টাকাও দিতে পারেন না। ওনার ওই ফ্রেন্ড এত কটু কথা শোনাতো, এরপরও সেই অপমানগুলো হজম করে ফেলতেন। টাকা নাই তো কি করবেন? তারেক ভাই কি করতেন? উনি রান্না করতেন।
উনি রান্না করে রাখতেন, যেহেতু ওনার কোনো কাজ নাই, কি করবেন। আর ওনার ওই বন্ধু যখন আসতো একসাথে খেতে বসতেন, খাওয়ার সময় খেত আর অনেক কথা শোনাতো। এটা যে কি কষ্ট, খাওয়ার সময় যদি কেউ খাওয়ার খোটা দেয়, থাকার খোটা দেয়, এটা অত্যন্ত কষ্ট। এরকম সইতে সইতে একদিন আর ওনার ভালো লাগলো না। উনি রাতের বেলায় রাগ করে বের হয়ে গেলেন। কোথায় যাবেন, কি করবেন? নিজের প্রতি এতটা ঘৃণা চলে আসছিল যে এখন যদি মরেও যেতাম তাও মনে হয় ভালো হতো। ঘর থেকে বের হয়ে গেছেন। বাংলাদেশের মতো অবস্থা কিন্তু সেখানে না, চাইলেই যেখানে সেখানে গাড়ি পাওয়া যায় না। সেখানে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো গাড়ি দাঁড়ায়ও না। আবার কোনো ড্রাইভারের নাম্বার যদি কারো কাছে থাকে, তাকে ফোন করলে সে গাড়ি নিয়ে সেখানে চলে আসবে। হুট করে হাত উঁচা করলেই কিন্তু কোনো গাড়ি থামে না কাউকে ওঠানোর জন্য। এভাবে উনি দিগ্ভ্রান্ত হয়ে হাঁটছেন, কোথায় যাবেন, কি করবেন। হঠাৎ করে ওনার মনে পড়লো, যাই একটা তেলের পাম্পের কাছে যাই, ওখানে তো অনেক গাড়ি এসে দাঁড়ায়। তখন কাউকে অনুরোধ করব যে আমাকে কোনো একটা বড় শহরে নিয়ে যান, তারপর দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। এই চিন্তা করেই উনি একটা তেলের পাম্পে চলে যান। এদিকে ওনার হাতে তো একটা টাকাও নাই, অর্থাৎ কুয়েতি দিনার, যেটা একটা দিনারও নাই। যখন ওই পাম্পে উনি দাঁড়িয়ে আছেন, গাড়িও তখন খুব একটা আসছে না। একটা গাড়ি পান, সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন তার কাছে অনুরোধ করেন যে আমার এই অবস্থা, আমাকে কোনো একটা জায়গায় নামিয়ে দেন আপনি। তখন বললেন ঠিক আছে, তুমি ওঠো গাড়িতে। তখন ওই ভদ্র জিজ্ঞেস করেছেন, কি হয়েছে তোমার, তোমার দেশের বাড়ি কোথায়, অর্থাৎ তুমি কোন দেশের। তখন এই তারেক ভাই বিস্তারিত খুলে বলেন ওনাকে সমস্যাগুলো। উনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, তোমার এই অবস্থা, আমি তোমাকে একটা কাজ ঠিক করে দিতে পারি। আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে। তো উনি ওই সময় গাড়ি চালানো অবস্থায় শ্বশুর সাথে কথা বললেন এবং কথা বলে একটা কাজ ঠিক করে দিলেন। এই বিপদের মধ্যে, যেখানে থাকার জায়গা নাই, খাওয়ার কোনো নিশ্চয়তা নাই, তখন বেতন নিয়ে আর কি কথা বলবেন। কোনো মতে মাথা গোজার ঠাই আর একটু খাবার খেতে পারলেই হলো। কিছু দিলে দিল, না দিলে নাই। তো সেখানে নিয়ে যাওয়া হয়। ওই লোক গাড়ি নিয়ে সেই শ্বশুর শাশুড়ির বাড়িতে চলে যান, কাজ দেয়া হয়। কাজটা হচ্ছে মরুভূমির মধ্যে কয়েকটা তাঁবু থাকবে, ওনারা মাঝে মাঝে রাতের বেলা মরুভূমিতে যান। তো ওনাদেরকে চা কফি বানিয়ে খাওয়াতে হবে। তো অ্যারাবিয়ান যে কফি, তো ওনারা এটাকে গাওয়া বলে আর কি, খেজুর বা আরও কিছু জিনিস দিয়ে এই কফিটা তৈরি করা হয়। তো যারা এটার সাথে পরিচিত তারা আপনারা জানেন এটাকে গাওয়া বলে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মরুভূমিতে কিন্তু রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, অনেক সময় মাইনাসের নিচে টেম্পারেচার চলে আসে। আর শীতকালে তো অবস্থা আরও খারাপ। তো ওই সময় শীত চলে এসেছে, 3-4 মাস শীতের একটা সময় থাকে। আর ওই সময় কুয়েতের মরুভূমিগুলোতে খেমা বানানো হয়, যেটাকে আসলে আমরা তাঁবু বলি। তো ওখানে এরকম 2-3টা তাঁবু করা হয়েছিল। একটাতে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে পুরুষদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে এই যে তারেক ভাই উনি থাকতেন। সাধারণত দেখা যেত কি যে এই যে যেই লোকজন, তারা সপ্তাহের কয়েকটা দিন শুধু আসতো, এসে ঘন্টাখানেক সেখানে বসতো, গল্পগুজব করতো, এই গাওয়া খেত, আবার তারা চলে যেত। এমনও হতো 3-4 দিন কেউ আসতো না, তখন ওই জায়গাতে কারোর সাথে কথা বলার মতো অবকাশও থাকতো না, তারেক ভাইয়ের একাই থাকতে হতো। দূরে, অনেক দূর পর্যন্ত দেখা যায় মরুভূমিতে কিন্তু প্রায় 15-20 কিলোমিটারের মধ্যেও কোনো বসতি নাই। প্রথম দিকে একটু ভয় পেলে উনি মানিয়ে নিলেন সবকিছু। আর খাওয়া দাওয়ার জন্য যা যা দরকার সবগুলো তারা দিয়ে যেত, এই জন্য খাওয়া নিয়েও কোনো সমস্যা হচ্ছিল না। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর এক রাত্রে উনি শুয়ে আছেন, হঠাৎ করে অনেকগুলো কুকুর ডাকাডাকি শুরু করলো। ওখানে কিন্তু কোনো কুকুর ছিল না, কুকুর থাকবেই বা কেন, কুকুরের খাওয়ার কোনো জিনিসও তো ওখানে নাই, কুকুর খাবেটাকে, এই জন্য ওই জায়গায় কোনো কুকুর টুকুর থাকে না ওই মরুভূমিতে। তবে হ্যাঁ, মরুভূমিতে যে পাহাড় টাহাড় থাকে ওইখানে কিছু পাহাড়ি কুকুর দেখা যায়, তাও সেটা লোকালয়ের কাছে যদি সে পাহাড় হয়, নর্মালি কিন্তু ওরকম ভেতরে কুকুর থাকে না। তো টানা বেশ কিছু দিনে তো কখনো উনি কুকুর দেখেনও নাই। কুকুরের আওয়াজ শুনে উনি বেশ ভয় পেয়ে গেলেন। উনি শুয়েছিলেন, সাহস করে কিন্তু বের হয়ে দেখেন নাই যে এগুলো আসলে কি। তো এরকম
2-3 দিন পর পর কুকুরের ডাক শোনা যায়। সবসময় যে শোনা যেত বিষয়টা এরকম না। তো উনি বুঝতেন এগুলো স্বাভাবিক কিছু না, দোয়া দুরুদ পরে ঘুমাতেন, খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। আর বেশ কিছু জিনিস উনি ঘুমানোর আগে ওনার যে খেমা অর্থাৎ তাঁবু সেটাতে উনি নিয়ে আসতেন। এভাবে আরো বেশ কয়েকদিন চলে যায়। এরপর কুকুরের ডাক উনি শোনেন না। উনি যতক্ষণ সজাগ থাকতেন ততক্ষণ কোনো সমস্যা হতো না, উনি ঘুমিয়ে গেলে এরকম কিছু সমস্যা দেখা যেত আর কি। তো এরকমই এক রাত্রে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ওনার কাছে মনে হলো বাতাসের মতো ফিস ফিস করে বেশ কয়েকজন কথা বলছে, তবে সেটা বাইরে থেকে মনে হচ্ছে অনেকগুলো মানুষ ফিস ফিস করে কি যেন বলছে। একদম কানের কাছে মুখ এনে যদি কেউ ফিস ফিস করে কথা বলে এই আওয়াজটা কেমন শোনা যায় ওই রকম। তো এরকম কথা শোনার পর ভয়ে তারেক ভাইয়ের হাত পা অবশ হয়ে আসতো। উনি চিন্তা করতেন যে হায় আল্লাহ, এই মরুভূমির এইখানে আমি যদি মরেও যাই কেউ তো আমার খবর জানবে না, পুলিশ এসে ধরবে, বাইরে বের হইলে পুলিশও জানে না যে আমি এখানে কাজ করি, আমার কোনো ডকুমেন্টসও পুলিশের কাছে নাই, আমাকে এখানে কেউ চেনেও না। এখন যদি আমি মরে যাই, কেউ আমাকে মেরে ফেলে, তাহলে কি অবস্থা হবে? আমাকে মেরে যদি এই মরুভূমির নিচে দাফন করে দেয় তাহলে কি হবে? আমার পরিবারও তো জানতে পারবে না। এসব কথা চিন্তা করতেন, ওনার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যেত। এমনিতে রাতের বেলা মরুভূমির টেম্পারেচার অনেক নিচে নেমে যায়, বাইরে পানি রাখলে সেই পানি বরফ হয়ে যেত। এরকম ঠান্ডা কিন্তু মরুভূমিতে রাতের বেলা হয়ে যায়। তারপরেও উনি মেনে নিয়েই চলছিলেন, এগুলো উপায় তো নাই। এগুলো বললে কি চাকরি থাকবে? রাস্তা থেকে দয়া করে নিয়ে এসে চাকরিটা দিয়েছিলেন, হুট করে এরকম অপরিচিত লোককে চাকরি দিয়েছিলেন, কোথায় যাবেন? এসব সমস্যার কথা তো আসলে বলা যায় না, টাকাও নাই কাছে, থাকার জায়গা নাই, মেনে তো নিতেই হবে। তো যাই হোক, 2-3 দিন পর একদিন হঠাৎ করে দুপুর বেলা 12টা কি 12:30টার সময় হবে এরকম, দুপুরবেলা একদম ভর দুপুরে 4 জন মহিলা হেঁটে আসছে এরকমটা দেখেন এই যে তারেক ভাইয়ের যে খেমা অর্থাৎ তাঁবু সেটার দিকে। পরনে বড় বড় বোরখা পরা ছিল। 4 জনকে দেখতে প্রায় একই রকম লাগছিল, বেশ স্বাস্থ্যবান মহিলা ছিল, স্বাস্থ্যবান মহিলা হলে যেরকম দেখা যায় ওরকম ছিল, তবে অস্বাভাবিক তেমন কিছু মনে হচ্ছিল না। অস্বাভাবিক একটা বিষয় তো ছিলই, সেটা হচ্ছে এখানে হেঁটে আসা অসম্ভব। আশেপাশে 15-20 মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তাহলে এখানে হেঁটে তারা কিভাবে আসবে? দিনের বেলা মরুভূমিতে প্রচন্ড তাপ থাকে, আর মরুভূমিতে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়। এত দূর হেঁটে আসা কিন্তু সম্ভব না। তাদের সামনে বা পেছনে কোনো গাড়িটারি হয়তো বা থাকতে পারে, গাড়ি রাখি মানে থামিয়ে রেখে আসছে, কিন্তু না, এরকম কোনো গাড়িরও ছিল না। তাহলে ওনারা কিভাবে আসলেন? খুব অবাক লাগে। এই তারেক ভাই কি করেছেন, উনি দৌড়ে ওনার যে খেমা ওর ভিতরে গিয়েছেন, কারণ ওখানে কিন্তু ওই যে মোবাইল চার্জ দেওয়ার জন্য এই সোলার সিস্টেম এরকম একটা ব্যবস্থা থাকে। কিন্তু উনি চিন্তা করেছেন যে মোবাইলটা নিয়ে আসি, একটু ছবি তুলে রাখবো বা ভিডিও করবো যে এরা কারা। এই চিন্তা করে উনি যখন ওনার খেমার মধ্যে ঢুকে মোবাইলটা বের করে নিয়ে আসেন, তখন দেখেন কেউ নাই। কয়েক সেকেন্ডের মধ্যে তারা উধাও হয়ে গেল। বিশাল এই মরুভূমিতে তারা কোথাও উধাও হয়ে গেলেন। এটা তো দিনের বেলাতে দেখে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। এর কয়েকদিন পর উনি একটা মুরগি রান্না করে রেখে আসলেন। তো একদিন রান্না করলে উনি 2 দিন খেতে পারেন, একা মানুষ। তো দুপুরবেলা রান্না করে খেয়েছেন। এরপর সন্ধ্যার দিকে আবার যেখানে রান্না করেছেন সেখানে গিয়েছেন। বলে রাখা ভালো, যেখানে উনি রান্না করেন সেটা ছিল লোহার টিন দিয়ে তৈরি এক ধরনের একটা চুলা, ওর মধ্যে তেল দিতে হয়, তারপর পাম্প করতে হয়, এরকম আর কি। তো ওনারা যেখানে থাকেন সেটা হচ্ছে প্লাস্টিকের এক ধরনের খেমা তাঁবু। তো উনি তো খাবার আনতে গিয়েছেন, গিয়ে দেখেন যে পাতিলের ঢাকনা খোলা, একটা তরকারি পর্যন্ত নাই। অথচ ওখানে একটা ইঁদুরও ঢুকতে পারবে না, কারণ উনি নিজে গিয়ে ওই খেমার যেই দরজা এটা খুলেছিলেন, দরজাটা বন্ধ ছিল। তাহলে কে ঢুকলো, কে খাবার খেলো? অনেক ক্ষুধা নিয়ে মন খারাপ করে ঘুমিয়ে গেলেন। ওই রাত্রেই আবার সেই ফিস 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 শব্দ, আওয়াজে ঘুম ভেঙে গেল। তবে উনি আর বাইরে বের হয়ে দেখেন নাই যে ফিস ফিস আওয়াজ কারা করছে। এরপর 2 দিন চলে যায়। হঠাৎ একদিন প্রচন্ড বালুর ঝড় শুরু হয়ে যায়। বালুর ঝড় শুরু হলে কিন্তু সবকিছু উড়িয়ে নিয়ে যায়, বাইরেও কিন্তু তাকানো যায় না, এত বালু ওরে। তখন রাত 9টা কি 10টা হবে এমন সময় কি ঝড় শুরু হয়েছে। তখন উনি খেয়াল করলেন বাইরে কিছু রেখে আসছেন কি না, সবকিছু তো আবার উড়িয়ে নিয়ে যাবে।
তখন তো আবার কৈফিয়ত দিতে হবে। উনি বাইরে বের হয়ে এর মধ্যে দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তখন উনি আর একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। ওখানে তো আরও 2টা খেমা রয়েছে, একটাতে মহিলারা বসে আর একটাতে পুরুষরা বসে আলাদা আলাদা। এখানে কিন্তু অপরিচিত মহিলা পুরুষরা আসে না, একই পরিবারের সদস্যরাই আসে আর কি। তো ওই যে মহিলাদের যে খেমা, ওইখান থেকে মনে হচ্ছে ফিস 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 করে কথার আওয়াজ শোনা যাচ্ছে, অথচ বাইরে যে ঝড় শুরু হয়েছে এর ভিতর দিয়ে ওই ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে। উনি তো তেমন কিছু দেখতে পারছেন না বালুর কারণে। এদিকে মৃদু বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে। কুয়েতে শীতকালে মাঝে মাঝেই নাকি এরকম হালকা বৃষ্টি হয়। প্রথমে উনি ভেবেছেন কেউ হয়তো বা এসেছে এখানে, কিন্তু যাদের এই খেমা অর্থাৎ যে পরিবারে, তারা তো আসলে তাকে ফোন দিত আগে থেকে সবকিছু ঠিকঠাক রাখার জন্য। তারা আসার আগেই পানি গরম করা, হিটারে তেল দেয়া, এসব কিছু তো করতে হয়। আর ঝড়ের মধ্যে কি তারা কখনো আসবে? আর আসলে তো গাড়ির শব্দ পাওয়া যেত, বাড়িতে তো কোনো গাড়িও নাই। তো উনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। তারপরে একটু চিন্তা করলেন একবার একটু উকি মেরে দেখি, কারণ এখানে দেখার মতো কিছু জায়গা রয়েছে। ওই খেমার কিছু জায়গা আছে, সেটা দিয়ে দেখা যায় কি ভিতরে কে আছে। তো উনি ওইদিকে গিয়েছিলেন দেখার জন্য। এদিকে আগাচ্ছেন ওই ঝড়ের মধ্যেই, মনে হচ্ছিল ওনার হাত পা সব জমে যাচ্ছে, ভয়ে দমও বন্ধ হয়ে আসছে। কি দেখবেন কি দেখবেন, এর মধ্যে উনি একটা ফাঁকা দিয়ে দেখেন ওখানে 4 জন মহিলা বসে আছে। প্রত্যেকেই সাদা জামার মতো কিছু একটা পরা ছিল। আরব দেশগুলোতে মেয়েদের বিয়ে হলে যে ধরনের সাদা জামা পরে থাকে ওই রকম, তবে তাদের সবার মুখে হেজাব ছিল, অর্থাৎ মাথায় হেজাব ছিল, মুখও ঢাকা ছিল। তারা গোল হয়ে বসে ফিস 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 করে গল্প করছে। মনে হচ্ছে এটাই তাদের কথা বলার স্টাইল। আমরা যেভাবে জোরে করে কথা বলি, তারা ফিস ফিস করে কথা বলছে, কিন্তু সেই ফিস ফিসারিটাও অনেক জোরে। কি কথা বলছে, কোন ভাষায় কথা বলছে এমনটা বোঝা যাচ্ছে না। আর ওই খেমার মধ্যে আলো, এই আলোর উৎস কি সেটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তাদের যে পোশাক, সেই পোশাক থেকেও আলো বের হচ্ছে, তাদের শরীর থেকেও মনে হচ্ছে আলো বের হচ্ছে। মাঝে মাঝে তারা হাসছে, তাদের শুধু কপালটুকু দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, তবে কপাল এবং চোখ স্বাভাবিক মানুষের মতোই। তবে তারা বেশ স্বাস্থ্যবান বলে মনে হচ্ছিল, এতটুকু মনে হচ্ছিল শুধু। তবে হঠাৎ করে তো এইখানে তাদের আসার কথা না। উনি আর কিছু দেখার সাহস করলেন না, চুপচাপ ওখান থেকে সরে গেলেন। দ্রুত উনি ওনার খেমার মধ্যে চলে আসলেন, এসে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন। কখন যে ঘুম চলে এসেছে উনি নিজেও জানেন না। 2 দিন পর ওনার 1 মাস হয় কাজের। এরপর তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, বলেন যে আমি খুব ভয় পেয়েছি মরুভূমিতে। কিছু কিছু বিষয় বলেন, ওই পরিবারও বুঝতে পারেন। এরপর ওই পরিবার তাকে 1 মাসের বেতন দিয়ে দেন, আরও কিছু টাকা দিয়ে দেন যাতে করে আরও কিছুদিন এক্সট্রা চলতে পারেন। উনি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। এটাই ছিল ঘটনা। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। তো রাসেল ভাই, আমার নাম হচ্ছে রিপন। আমি আদিত্যপুরের লালমনিরহাট থেকে ঘটনাটা আপনাকে পাঠাচ্ছি। আজকে যে শিউরে ওঠার মতো ঘটনা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে বা আমার সাথে শেয়ার করেছে, তার নাম হচ্ছে আরিয়ান। রাসেল ভাই, এটা একটা ছদ্মনাম, যেহেতু আমি তার এক্স্যাক্টলি নামটা বলার নিষেধ আছে, তো আমি ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। তো আজকে যে ঘটনাটা আমি নামগুলো ব্যবহার করবো সবগুলোই ছদ্মনাম। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। এটা এক্স্যাক্টলি লোকেশন, এটা ঠিক আছে, এটা কোনো ছন্দ লোকেশন নয়। তো আরিয়ান যে ঘটনাটা আমার কাছে শেয়ার করেছে, এই ঘটনাটা আজ থেকে 20 বছর আগের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল আরিয়ানের বড় চাচার সাথে। রাসেল ভাই, আমি চেষ্টা করব আরিয়ানের চাচার সেই ভয়ানক ঘটনাটা বা ভয়ানক অভিজ্ঞতাটা তার মতো করে আপনার কাছে তুলে ধরার। আজ থেকে প্রায় 20 বছর আগে আরিয়ানের চাচা তখন জোয়ান মানুষ। তিনি ছিলেন একজন দক্ষ মাইক্রোবাস ড্রাইভার। ঘটনাটা ঘটেছিল এক ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে।
মানে ঈদের পরের দিন। তখন উত্তরবঙ্গের রাস্তাগুলো ছিল একদম সংকীর্ণ, আর দুই পাশে ছিল ঘন জঙ্গল এবং পুরনো সব বাগান। তো সেদিন ছিল ঈদের দ্বিতীয় দিন। মজিদ চাচা, সে হচ্ছে আরিয়ানের বড় চাচা, তো রংপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা গিয়েছিলেন। যাত্রীদের নামিয়ে দিয়ে তিনি যখন ফিরতি পথে রওনা হন, তখন প্রায় রাত আনুমানিক 3টা বাজে। তো গাড়িটা একদম খালি, শুধু মজিদ চাচা একা ড্রাইভ করতেছেন। তো সিরাজগঞ্জ পার হওয়ার পর হাটিকুমরুল মোড় নামে একটা জায়গা আছে, হাটিকুমরুল। তো যারা ওই জায়গাটার নাম পরিচিত তারা হয়তো বুঝতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে হাটিকুমরুল। মোড়ের কাছাকাছি আসতেই মজিদ চাচা দেখলেন রাস্তার মাঝখানে একটা লোক হাত তুলে দাঁড়িয়ে আছে। তো পরনে লোকটার সাদা পায়জামা এবং পাঞ্জাবি। তো মজিদ চাচা ভাবলেন যে ঈদের সময় হয়তো কোনো মুসাফির বিপদে পড়েছে, বা হয়তো তিনি কোথাও যাবেন, যার কারণে তার গাড়িটা থামানোর চেষ্টা করতেছেন। তো মজিদ চাচা কোনো কিছু না ভেবে তিনি গাড়িটা সেই লোকটার কাছে গিয়ে থামলেন। লোকটা কোনো কথা না বলে একদম পিছনের সিটে গিয়ে বসলো। তো মজিদ চাচা আয়নার তাকিয়ে দেখলেন লোকটা মাথা নিচু করে বসে আছে। মনে হচ্ছে যে সে খুবই টেনশনে আছে বা খুবই দুশ্চিন্তায় আছে। তো মজিদ চাচা জিজ্ঞেস করলেন, ভাই কোথায় যাবেন আর কোথায় নামবেন আপনি? তো লোকটা কোনো উত্তর দিল না, শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করলো যে সামনে নামবে বা সামনে যেতে বললো, এই ধরনের। তো মজিদ চাচা ভাবলেন যে লোকটা হয়তো খুব ক্লান্ত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটা বসার সাথে সাথে গাড়ির এসি ছাড়াই ভিতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নর্মালি তো সেই সময় আসলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, যার কারণে এসি চালানোর কোনো প্রয়োজন ছিল না। তো এই জন্য এসি ছাড়াই স্বাভাবিক ছিল। কিন্তু সেই লোকটা যখন গাড়ির ভিতরে প্রবেশ করলো বা গাড়িতে অবস্থান করলো, তারপর থেকে মনে হলো যে গাড়িটা এসির থেকেও প্রচুর পরিমাণ ঠান্ডা, না মানে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে গাড়ির ভেতরটা। অথচ মজিদ চাচা দেখলেন যে স্পষ্ট তার এসি বন্ধ, কিন্তু এত বেশি ঠান্ডা হওয়ার তো কথা নয়। তো গাড়ি যখন বগুড়ার শেরপুর এলাকায় ঠিক বিশাল আম বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন রহস্যটা একটু দানা বাঁধতে শুরু করলো। মজিদ চাচা খেয়াল করলেন যে লুকিং গ্লাসের পিছনের যাত্রীটাকে আর দেখা যাচ্ছে না। তো এটা দেখে তো তিনি বেশ চমকে গেলেন, এবং যখন তিনি পিছনে তাকালেন গাড়িটা স্লো করে, দেখলেন যে পিছনের সিটে একদম খালি। মনে হচ্ছিল যে এখানে কেউ গাড়িতে উঠেই নেই। তিনি ভাবলেন হয়তো লোকটা চলন্ত গাড়ি থেকে নেমে গেছে, কিন্তু এটা তো অসম্ভব, কারণ চলন্ত গাড়ি থেকে একটা মানুষ কেন গাড়ি থেকে নামবেন বা লাফ দিবেন বা এই ধরনের কেন ঘটবে? তো তিনি কোনো কিছুই কুল কিনারা করে পাইলেন না, এবং তিনি আসলে ভয় পাননি। তিনি আসলে এটাকে স্বাভাবিকভাবে নিলেন এবং মনে মনে তার মনকে সান্ত্বনা দিলেন, হয়তো বা লোকটা গাড়ি থেকে লাফ দিয়েছে বা কোনোভাবে নেমে গিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করলেন তার ঠিক কানের কাছে কেউ একজন খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে। নিঃশ্বাসের শব্দটা এতটাই ভারী ছিল যে মনে হচ্ছিল কেউ যেন তার কানের কাছে গরম বাতাস দিচ্ছে। তো মজিদ চাচা পুনরায় ভয় পেলেন এবং তিনি গাড়িটা স্লো করলেন এবং স্লো করে পিছনে তাকালেন এবং দেখলেন যে গাড়িতে কেউ নেই, এবং তিনি এবার একটু ভয় পেলেন। এবং ভয় পেয়ে যখন তিনি সামনে তাকালেন এবং সামনে দেখলেন যে ফাঁকা রাস্তা, এবং তিনি তার গাড়িটাকে পুনরায় স্টার্ট দিলেন এবং চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তার কাছে মনে হলো যে গাড়িটা মনে হয় অনেক ভারী হয়ে যাচ্ছে, এত ভারী যে বলার বাইরে, যে গাড়িটা মনে হয় স্পিড উঠতেছেই না। মনে হচ্ছে যে গাড়িটা স্পিড ভারীর কারণে গাড়িটা এত বেশি ভারী হয়েছে, যার কারণে গাড়িটা সামনের দিকে এগোচ্ছে না, স্পিড ধীরে ধীরে স্লো হচ্ছে। নর্মালি ফাঁকা রাস্তাতে তিনি সেই সময় স্পিড 40-50-এর উপরে সবসময় চালান, কিন্তু এখন তার কাছে মনে হচ্ছে যে স্পিড 30-এর উপরেই উঠতেছে না, এত বেশি গাড়িটা ভারী মনে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে সামনে রাস্তার সাইডে তিনি কিছু বিড়াল দেখতে পেলেন, সাদা সাদা ধবধবে কিছু বিড়ালগুলোর সাইজ মোটামুটি স্বাভাবিক বিড়ালের থেকে একটু বড় বড়।
তো তার কাছে এটা প্রথমে স্বাভাবিক মনে হলো। প্রথম কিছু দূর পর পর তিনি কয়েকটা বিড়াল দেখলেন, এবং যখন তিনি প্রায় এরকম করে 7-8টা বিড়ালকে অতিক্রম করে আসলেন, তারপর তার কাছে এটা একটা খটকা মনে হলো যে এটা কিভাবে সম্ভব। 2 কিলোমিটার রাস্তা, 7-8টা বিড়াল এভাবে রাস্তার সাইডে কিভাবে দাঁড়িয়ে থাকবে? এটা তো কখনোই সম্ভব না। তিনি যখন আরো সামনে এগোলেন, তিনি দেখলেন রাস্তার মাঝখানে শত শত বিড়াল যেন দাঁড়িয়ে আছে। তো তিনি এটা দেখে প্রচন্ড পরিমাণে তার গাড়ির গতি কমানোর জন্য কষা ব্রেক চাপলেন, এবং সেই সাথে সাথে তিনি একটা ধাক্কা খেলেন। সেই বিড়ালগুলো আসলে যাতে না লাগে সেই জন্য তিনি গাড়িটা যখন ব্রেক কষেছিলেন প্রচন্ড পরিমাণে একটা ধাক্কা খান, এবং ধাক্কা খাওয়ার কারণে গাড়িটা সেখানেই স্থিরভাবে দাঁড়িয়ে যায়। তিনি দেখেন তার গাড়ির চতুর্পাশে সামনে শত শত বিড়াল যেন মিছিল করতেছে, মেও মেও বা হচ্ছে এই ধরনের মৃদু সাউন্ড আসতেছে, এবং সেই সাথে বিড়ালগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, মানে সামনে 2 পা দিয়ে দাঁড়িয়ে যেভাবে বসে থাকে ওইভাবে। তো এটা দেখে তিনি খুবই ভয় পেলেন যে এটা কিভাবে সম্ভব। কিন্তু পরক্ষণে তিনি যখন একটু সজ্ঞান হন, তিনি একটু লক্ষ্য করেন যে তার সামনে কিছুই নেই, সে রাস্তাগুলো একদম ফাঁকা। তিনি খুবই অবাক হন যে এটা কিভাবে সম্ভব। তিনি তো মাত্রই দেখলেন যে অনেকগুলো বিড়াল রাস্তায় বসে আছে, আর সেইগুলোর কারণে কিন্তু গাড়ি থামিয়েছেন, আর এখন দেখতেছেন যে সেখানে কোনো বিড়াল নেই, পুরো রাস্তা ফাঁকা। তো মজিদ চাচা ভাবলেন যে হয়তো তিনি কোনো কিছুর পাল্লায় পড়েছেন বা কোনো কিছু তার সাথে ঘটতেছে। তো তিনি চিন্তা করলেন যে এখানে থাকা নিরাপদ নয়। তো তিনি আবার তার গাড়ি পুনরায় স্টার্ট করলেন এবং তিনি চলতে শুরু করলেন। যখন তিনি তারাগঞ্জের একটা পুরনো নীলকুঠির এলাকায় চলে আসলেন, অ্যাকচুয়ালি ওই রাস্তাটা জঙ্গলময়, চতুর্দিকে জঙ্গল দিয়ে ঘেরা এবং প্রাচীন সব কুঠির, চারিদিকে মাইলের পর মাইল শুধু ঘাস আর পুরনো কঙ্কালসার গাছ। তো হঠাৎ তিনি দেখলেন তার গাড়ির ড্যাশবোর্ডের ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। তিনি তো ঢাকা থেকে রাত 3টার সময় রওনা দিয়েছিলেন। এখন যখন ঘড়িটা উল্টো দিকে ঘুরে এখন তিনি তার ঘড়িতে দেখেন যে রাত 12টা বাজে। এটা কিভাবে সম্ভব? এই তারাগঞ্জ আস্তে আস্তে তো তার সকাল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন দেখা যায় মাঝরাত হয়ে গেছে, মানে ঘড়িটা উল্টো দিকে ঘুরে এখন রাত 12টা দেখাচ্ছে। এরপরে তিনি আরও বেশ অবাক হলেন যখনই তিনি 12টা দেখলেন এবং গাড়ি চালাচ্ছেন, তখন কিছু সময় পর দেখেন যে ঘড়িটা এখন রাত 10টা দেখাচ্ছে। এইভাবে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম তার কাছে মনে হচ্ছে। তো মজিদ চাচা দেখলেন তার হাতের চামড়াগুলো ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে, যেন তিনি মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। পেছনে সেই সাদা পোশাকের লোকটা এবার তার হাত দুটো বাড়িয়ে মজিদ চাচার গলার দিকে নিয়ে এলো। তিনি এবার স্পর্শ করলেন যে লোকটাকে তাকে হাত ইশারা করে গাড়িতে উঠেছিলেন বা ইশারা করে গাড়ি থামিয়ে উঠেছিলেন, সেই লোকটার তার পিছনে তিনি এরকম অনুভব করলেন, এবং তার হাত দুটো যেন তার গলার দিকে এগিয়ে আসতেছে। মজিদ চাচা লুকিং গ্লাসে দেখার চেষ্টা করলেন এবং তিনি দেখতে পেলেন যে হ্যাঁ, সেখানেই সেই লোকটা বসে আছে, এবং তিনি দেখলেন যে সেই লোকটার হাত দুটো যেন তার দিকে এগিয়ে আসতেছে, এবং সেই হাতে কোনো চামড়া নেই, শুধু হাড় আর নীল রঙের একটা শিরা দেখা যাচ্ছে। সেই সাথে সেই অবয়বটা বা সেই লোকটা একটা পৈশাচিক হাসি দিয়ে তাকে কিছু বলল। এরকমটা তিনি শুনতে পেলেন যে সেই লোকটার সাউন্ডটা কয়েকটা মানুষের সাউন্ডের উপরে রূপান্তরিত হয়ে তাকে বলল, তোর সময় ফুরিয়ে এসেছে মজিদ, ঈদের সালামি দিবি না, এই ধরনের একটা কথা বলল। তো যখন মজিদ চাচা দেখলেন যে সামনের রাস্তা প্রায় শেষ, তিনি দেখলেন যে রাস্তাটা শেষ হয়ে সামনে একটা বিশাল পুকুর, আর কোনো রাস্তা নেই। তিনি বেশ অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব, এই মেইন রোডের সামনে কিভাবে এত বড় পুকুর চলে আসলো, এই পুকুর তো থাকার কথা নয়। তো এরপর তিনি যখন তার গাড়ির পিছনে তাকালেন, দেখলেন যে সেই লোকটার পিছনে নেই,
এবং যখন পিছনে যে লোকটাকে দেখলেন না, তখন তিনি একটু সাহস পেলেন এবং গাড়ি থেকে নামলেন, এবং সেই নামে এসে যখন সামনের দিকে এগিয়ে আসলেন, তখন দেখলেন যে এটা তো তিস্তা নদী, কিন্তু এখানে তো একটা ব্রিজ থাকার কথা, সেই ব্রিজটা কই? আজ থেকে 20 বছর আগে একটা লোহার ব্রিজ ছিল, কিন্তু এই ব্রিজটা তো দেখা যাচ্ছে না। তিনি অনেক অবাক হলেন। তিনি দেখতে পেলেন যে সেই তিস্তা নদীর নিচে বলতে যেখানে ঘাট আছে, সেই ঘাটের মধ্যে একটা নৌকা বাঁধা, কিন্তু কোনো মাঝি নেই। তিনি কি করবেন বুঝতে পারতেছেন না, এবং তার তাৎক্ষণিকভাবে তিনি অনুভব করেন তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি যখন ঘাড় ঘুরিয়ে সেই অবয়বটাকে দেখতে যাবেন, তিনি এতটা পরিমাণ ভয় পেয়ে যান, সেখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। তিনি যখন জ্ঞান ফিরেন, তখন তিনি তাকিয়ে দেখেন যে তিনি রংপুর হসপিটালে, এবং পরবর্তীতে মজিদ চাচাকে যিনি নিয়ে এসেছিলেন, তো তিনি হলো বাকি ঘটনা বলেন যে আমি আপনাকে সকালবেলা দেখেছিলাম যে সেই নদীর ঘাটে আপনাকে অজ্ঞান অবস্থায়, তো পরবর্তীতে আমি আপনাকে হাসপাতালে নিয়ে আসি। যেহেতু আপনার অবস্থা খুবই খারাপ ছিল, আপনাকে কোনোভাবে সজ্ঞান করা যাচ্ছিল না, যার কারণে আমি আপনাকে হাসপাতালে নিয়ে আসি। তো মজিদ চাচা এরপরে তার সমস্ত ঘটনাটা শেয়ার করেন যে এরকম এরকম ঘটনা ঘটেছিল। তো এরপর মজিদ চাচা বলেন যে আসলে সেদিন তিনি যখন তার ঘাড় ঘুরিয়ে তার পেছনে থাকা অবয়বটাই দেখার চেষ্টা করেছিলেন, তিনি দেখেন যে সেই অবয়বটায় যেন আগুনে পুড়ে ঝলসানো একটা অবয়ব, তার শরীর থেকে কালো রঙের ধোঁয়া বেরোচ্ছে, এবং এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান, যার কারণে তিনি সেদিন সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলেন। তো এরপরে রাসেল ভাই মজিদ চাচা প্রায় 3 দিনের মতো হাসপাতালে ছিলেন, এবং 3 দিন পর তাকে রিলিজ করা হয়। তো পরবর্তীতে তিনি বাসায় এসে চিকিৎসা নেন, এবং পরবর্তীতে তিনি সুস্থ হন। তো এরপর থেকে আসলে তিনি আর আসলে ড্রাইভিং এর কাজটা করেননি। এরপরে তিনি চাকরিটা ছেড়ে দেন এবং অন্য কাজে নিযুক্ত হন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়, এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার ঘটনা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। নতুন একটা অডিও ক্লিপে যাব, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি কেমন আছেন? আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। রাসেল ভাই, আমি সৌদি আরবে থাকি ভাইয়া। সরাসরি আমি হয়তো স্টুডিওতে আইসা আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তো এই জন্য অডিও ক্লিপ পাঠাইলাম। তো সত্যি কথা বলতে ভাই, আমি 2017 সালে আমি ছুটিতে গেলাম, সৌদি আরব থেকে ছুটিতে গেলাম। যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের সাথে অনেকদিন দেখা হয় না, তো ওরা আমাকে একদিন রাত্রে কল দিল, কয় বন্ধু চল আজকে রাত্রে মাছ শিকার করব। তা আমি ভাবছিলাম যে ঠিক আছে, রাত্রে তো ঘুম আসে না, কি করব। সৌদি আরবে তো আমরা দিনের টাইমে 3 ঘন্টা বেশ কম, তো বাংলাদেশে আসার পরে ওখানে তখন দিন থাকে। তখন আমি ভাবছিলাম যে ঘুম তো আসে না, ওদের সাথে একটু মাছ ধরিয়ে আসি। তো ওদের সাথে মাছ শিকার করতাম গেছি। ওরা টেন্ডা আছে না, ওই গ্রাম অঞ্চলের টেন্ডা দিয়ে মাছ শিকার করতে, ওই টেন্ডা দিয়ে মাছ শিকার করছে, ওরা মাছ শিকার করে। ওদের সাথে গেলাম, আমার 3 বন্ধু, রাকিব, কাদের, রাহান, 3 বন্ধু আমরা, মোটা আমি সব 4 জন ওদের সাথে মাছ ধরতাম। তো আমি কিনতাম, ওদের মাছের ব্যাগটা রাখতাম হাতে, ওরা মাছ শিকার করতো, ওদের ব্যাগটা আমি রাখতাম। রাখার পরে তো ওরা ভালো মাছ পাইতেছে, মাছাবল ধরতেছে, আমার দিতেছে, আমি পাইতেছি, মাছগুলা ব্যাগে রাখতাম, ভালোই মাছ পাইতেছে। তো আমি ভাবছিলাম যে আমি ওদের সাথে মাছ ধরবো, যখন আমি ওদের সাথে আসি তাহলে আমি একটা টেন্ডা কিনবো, ওইটা আব্বুরও কমো, আব্বু সবকিছু ওইটা করে দিবে। তা আমি এরকম একদিন আমি টেন্ডা কিনছি, তারপরে লাইটটা আমার আছে, আমি ওদের সাথে করতেছিলাম আমিও আজকে তোদের সাথে মাছ ধরবো। তো ওরা বলতেছে তো তাহলে তো ভালোই, আমাদের আরেকটা লোক থাকলো আমার সাথে। তো আমি ওদের সাথে পরের দিন আমি ওদের সাথে মাছ শিকার করতাম, যাইতাম। আমারও একটা টেন্ডা ছিল, আমার একটা লাইট ছিল, তা আমি ওদের সাথে যাইতাম, মাছ শিকার করতাম।
তো এইভাবে ভালোই কাটলো, দিন কাটলো, ওদের সাথে যাইতাম, ভালোই মাছ পাইতাম, ওরাও ভালো মাছ পাইতো, আমিও ভালো মাছ পাইতাম। শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, অনেক ভালো ভালো ছোট ছোট মাছগুলা পাওয়া যাইতো। তো এরকম অনেক দিন গেল, ওদের সাথে মাছ ধরতাম, ভালোই মাছ পাইতাম। আসল ঘটনা ঘটলো রাসেল ভাই, মানে আমি ওদের সাথে 3 দিন মাছ ধরছি, 3 দিনে ভালো মাছ পাইছি। বাড়িতেও সবাই খুশি, এত ভালো ভালো মাছ পাই, ফ্রেশ ফ্রেশ মাছ, অগল পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, ভালো ভালো মাছ পাওয়া যেত। বাড়ি এলাকারও খুশি। মাছের যে দাম, তো আমি যখন বন্ধুদের সাথে যাই তাহলে তো ভালো মাছ পাইতেছি, মাছ কিনতে অনেক টাকা লাগে, তো এমনিতে আমি মাছ ধরলে তারও ভালোই। তো এইভাবে আমি ওদের সাথে যাইতাম, 3 দিন ভালো মাছ পাইছি। 4 দিনের 3 ঘটনা শুরু হলো। 4 দিনের সময় আমি তো মাছে তো রাসেল ভাই অনেক বাজে গন্ধ, ঠিক আছে মাছের। তো আমি মাছগুলা আমার বড় ঘরে রাখতাম না, ছোট ঘরে রাখতাম, মানে আমাদের রান্নাঘরে রাখতাম মাছগুলা। একটা পাতিলে ঢোকাই, ওটার উপরে ঢাকনা দিয়ে রাখতাম। এরপর একটা মানে কোনো একটা কিছু দিয়ে রাখতাম, যেন বিড়াল টিড়ালে যেন কোনো কিছু না খাইতে পারে। তো এই জন্য আমি দিয়ে রাখলাম। পরে 3 দিন মাছগুলার মাছ সকালবেলা উঠে রান্না বান্না করতো, দুপুরবেলা খাইতাম, ভালোই লাগতো। 4 দিনের টাইমে আর মাছগুলা রান্নাঘর থেকে উদাহ হয়ে যেত, মানে 4 দিন পর মাছ এগুলা রান্নাঘর থেকে পাওয়া যেত না সকালবেলা। রাত্রে আমি রাখতাম, সকালবেলা নাই। এভাবে 3-4 দিন মাছগুলা আমি রাখলে উদাহ হয়ে যেত, মাছগুলা নাই। তা আমি ভাবছিলাম মা সকালবেলা বলতেছে এই মাছ কই, 3 দিন আজকে কালকেও মাছ পাইনি, আজকেও মাছ পাইনি, তুই কি মাছ ধরস না? আমি কইছি আমি তো প্রতিদিনে মাছ ধরি। কয় না, কালকে তো দেখলাম মাছ ধরস, কালকে তো রান্না করে মাছ পাইনি, আজকে তো রান্না করে মাছ পাইনি, তো মাছ কই? আমি কইতেছি আমি প্রতিদিন তো মাছ শিকার করতাম, যাই প্রতিদিন মাছ শিকার করতাম, যা প্রতিদিন তো মাছ পাই। কারণ রাসেল ভাই ওই একদিন মাছ রান্না, একদিন যতগুলা মাছ পাই অতগুলা প্রতিদিন একদিনে রান্না করা যেত, অনেকগুলা মাছ পাইতাম। তা আমি তো কইতাম প্রতিদিন মাছ তো একটু রান্না করতো। আমু কইতেছে 2 দিন ধরে মাছ শিকার করা, আমি কইতাম আমি তো প্রতিদিন তো মাছ শিকার করি, প্রতিদিন তো রান্না করে মাছ রাখি। তো আম্মু কইতেছে 2 দিন পাই না। তা আমি কইতেছি রান্না করাতে তাহলে মাছ এগুলা কে নিবে? পর আম্মু কইতেছে কে নিবার, কেউ তো নিতে নয়, এত সাহস করবে নি আমাদের বার রান্না করে কেউ ঢুকবে। আমি কইতেছি তাহলে কেউ না নিলে চোর নিবো, তাইলে চোর ছাড়া আর কে নিবো এত মাছ? তো আসলে ভাই আমি ভূত পেতে এগুলো আমি বিশ্বাস করি না এগুলা, ঠিক আছে না? আমি কত ভয়ঙ্কর জায়গা, মানে অনেকখানে গেছি, ঠিক আছে না? আমার এগুলো বিশ্বাস হইতো না, আমি বিশ্বাস করতাম না। তো যেখানে মাছ ধরতাম এখানেও হিন্দু টোলা মানে যেখানে হিন্দু বাড়ি, ঘনবসতি হিন্দু বাড়ি ওখানে। তো হিন্দু বাড়ির পরে আছে রাস্তা আছে, ওই জায়গায় শুধু বাঁশ আর গাছ গোছড়া। ওখানে অনেক ফয়েজিট, মানে যেখানে মানুষে মাছ জিজ্ঞাইতো, মানে যেখানে মাছের চাষ করতো, ওইদিকে ওই মাছের চাষ করতো, ওইদিকে অনেক মাছ পাওয়া যেত বেশি। কারণ যখন বন্যা হইতো, বন্যার টাইমে মাছগুলা ওই ফয়েজিটের থেকে বাইসা ধারের কাছে চলে যেত। তো ওইদিকে আসল কথা হলো ওইদিকে মাছ বেশি পাওয়া যেত, হিন্দু টোলার দিকে। তো এরকম আমরা অনেকদিন এরকম মাছ ধরতাম, যাইতাম। আম্মু কইতো মাছ পাই না, মাছ পাচ্ছা না, মাছ ধরতে যাস না, তুই কোথায় থাকস? রাত হইলে 2টা-3টা বাসায় আসস, বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলস, তুই মাছ ধরতে যাস না। আমি কইতেছি না আম্মু, আমি প্রতিদিনে মাছ ধরতাম যাই। তো এইভাবে কয়েকদিন কাটা গেল। আম্মুরে কোনোভাবে বিশ্বাস করাইতে পারতেছি না যে মাছগুলা দিয়ে রান্না করে রাখি, কে নিয়ে যায়, কিছুই করতে পারে না, আম্মু বিশ্বাস করা। পরে 5 দিনের মাথায় না 6 দিনের মাথায়, মানে এরকম আমি মাছগুলা কিনতাম, রান্না করে রাখতাম না, আমি বড় ঘরে রাখতাম, ফ্রিজে রাখতাম, বড় 2টা-3টা পলিথিনে ঢুকাইয়া ফ্রিজে রাখতাম। পরে আর মাছ উদাও হইতো না। আমি কইতাম যে মা দেখো আজকে মাছগুলা বাসায় রাখছি, আজকে মাছগুলা নেয় না চোরে। আমার কইতাছে হয়তো চোরে আন্দালে চলে যেতে পারে। তো এইভাবে আমি মনে হয় একদিন শুক্রবার রাত 10টার পরে আমি আমার 3 বন্ধু মিলে গেছি। আমরা প্রতিদিন 4 জন যাইতাম, ওই দিন আমরা 3 জনে গেছি। যাওয়ার পরে ওই দিন আমরা 3 জনে যাওয়ার পরে একজনে চলে গেছে তাড়াতাড়ি, একজনে 11টার দিকে চলে গেছে। ওনার বাড়ির থেকে ফোন আইছে, আমার বন্ধু রাকিবের ফোন আইছে, রাকিব চলে গেছে, আমি আর কাদের আছিলাম। তা আমরা 2 জনে গেছি। আমার দোস্ত কইতাছে যে আজকে আমরা বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে তুই এই রাস্তা যা, আমি ওই রাস্তা যাই, ঠিক
ঠিক আছে। তো এরপরে আমি ওই রাস্তায় গেছি, দুইজনে দুই রাস্তায় গেছি। পরে আমার বন্ধু 12টার দিকে ফোন দিয়ে কয় চল আজকে আরো ধরবো না, ভালো লাগতেছে না, চলে যাবো। আমি কইতেছি আচ্ছা তুই আমার লাগে কতক্ষণ দাঁড়া। তো হেগে কইতেছে আচ্ছা দে 5 মিনিট দাঁড়াইছি। এমন 5 মিনিটের কথা কই আমি ভালো, মানে আমি যে রাস্তায় গেছি ওই রাস্তায় প্রচুর মাছ, এই সাইডেও মাছ ওই সাইডেও মাছ। তা আমি কইতেছি দোস্ত আমি যাইতে দেব, তুই জাগা। তা আমি আস্তে 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 যখন মেন রোডে চলে গেছি তখন আমি কইতেছি তুই জাগা, আমি আস্তে আস্তে পরে যাবো। পরে আমি ভালোই মাছ পাইছি ওই দিন, মনে 2 কেজি না 3 কিলো মাছ পাইছি। ছোট ছোট মাছগুলা পাওয়া যেত, শিং টাকি কই মাছ, ভালো মাছ পাইছি। মাছটা ধরা শেষ, তখন ঘড়ি বরাবর 1টা বাজে। তখন আমি আমার পকেটে একটা সিগারেট ছিল, আমি ওই সিগারেটটা ধরাইলাম, ধরে সিগারেট খাইছি। খাইয়া আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির আগে দিয়ে একটা তেঁতুল গাছ আছে, আর একটা একটু পরে একটা শিমুল তুলা গাছ আছে। ওখানে একটা পুরানো লেট্রিন আছে, মানে বাথরুম আছে, ওটা পরিত্যক্ত, ওটা ব্যবহার করেন। এটা আর মনে হয় আরো 50 বছর আগের, নিম্নে 50 বছর আগে ওইটা ব্যবহার করেন। ওই জায়গায় যেমনি আছে ওইমনি থাকে। ওই জায়গা বরাবর আমি ওই জায়গা দিয়ে চাইলে আমাদের বাসার রাস্তা শর্টকাটে হয়। তো ওই ঘটনা ওই সেই বাথরুমের এখানে গেছি, এর ঘটনাটা ঘুরছে। আমি শর্টকাটে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে গেছি, গ্রামে মাটির রাস্তা দিয়ে গেছি আর মেইন রোড দিয়ে যাইনি। ওখানে গেছি আর মানে হালকা হালকা একটু বাতাস আইতেছে, মানে হালকা হালকা মানে একটু বাতাস আইতেছে, বাতাসের হাওয়াগুলো অনেক ঠান্ডা। তা আমি হইতেছিল যে বৃষ্টি আইব, বৃষ্টির আগে আগে তাড়াতাড়ি বাড়ি যেতে হইব, পথ চালাই যাইতে হইব। পরে এখন বৃষ্টি আসার পরে আমি বৃষ্টি আসে না, মানে বাতাস হইতেছে আর মিম একটু একটু মানে বৃষ্টি মিম ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে। তা আমি একটু তাড়াতাড়ি হাঁটলাম। যখন লিফটিনের কাছে গেলাম তখন সামনে জানি কি একটা জিনিস দেখা যায়, মানে আমি তো একটা টের পাইছি। তা আমি বলছিলাম কি দেখুন। পর আমার হঠাৎ করে সব কথা মনে পড়লো। আমি তো বললাম যে আমাদের গ্রামের এই দোকানে যখন চা খাইতে যাইতাম তখন অনেকে বলতো যে লেফটিনিকের মধ্যে অনেকে গোড়া দেখতো, তারপরে কুকুর দেখতো, অনেক বড় বড় গরু দেখতো, ইয়ার হয়তো চলে যেত, অনেকের লগে অনেকে দেখতো, অনেকে বলতো। তা আমি এগুলা বিশ্বাস করতাম। আমি কবে এগুলো আবার কেমনে হয়। তো ফটো আমি দেখছি মানে কালো মানে মাথা নাই, 2টা পা দেখা যায় আর শরীরের বডি দেখা যায়, খালি মাথাগুলা নাই। শরীর মানে পুরো শরীর আছে কিন্তু মাথাটা নাই। কোন সুরে, পাখির সুরের মতন, পাখি যেরকম কথা বলে, শিকারি পাখি যেরকম কথা বলে এরকম বলতেছে যে তুই অনেক দিন হয়েছে তুই রান্না করা, মানে করতেছে তুই মাছ, আমি মাছ খাইতে পারি না, মাছ দে মাছ খামু, তুই আমার 2-3 দিন মাছ খাওয়াইতেছিস না। তো এগুলা বলার পরে আমি অনেকটা মানে ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আমার মনে পড়ছে যে ভয় পাইলে কোনো কিছু হইতো না, মুরব্বীরা কইতো ভয় পাইলে ক্ষতি করবো বেশি। তা আমি মনে মনে মানে আয়তল করছি, যা পারতাম সবগুলা পড়ি, দোয়া কালাম পড়া আমি গায়ে করে লাইছি। পরে হে আমার থেকে অনেক দূরে, 10-15 হাত দূরে। পরে আমি চিকন সুরে কথা বলতো, তালি তার পা গুলা দেখা যাইতো আর কোমর পর্যন্ত দেখা যায়, তার কিছু দেখে না, মাথা টাথা কিছু দেখতাম না। কতক্ষণ পরে 2 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে একটা কথা বুঝতো, মাছ দে মাছ খামু, তুই আজ 2-3 দিন আমার মাত্র তুই আজ 2-3 দিন মাছ, তোর মাছ খাইতে পারি না। তখন আমার কথা মনে হলো আমি যেন রান্নাঘরে থুই মাছ, এগুলা মনে হয় এই শয়তানটাই খাইয়ে লাই, এই শয়তান বুদ্ধিটা মানে ভূত হইব না জিন হইব আমি জানি না, ফেতুনি হইব, এই ফেতুনিটাই মনে হয়তো খাইয়ে লাই মাছটা। পরে আমার ভয় তো পাইতাম না, এরপরে এই দিনে একটু একটু ভয় লাগছে। ওখানে আমি কইতাছি যদি ভয় পাই তাহলে আমার ক্ষতি করবে বেশি। আমি দোয়া কালাম ফইরা এরপরে এর লগে অনেকক্ষণ তর্ক করলাম। ও আমার কইতাছে মাছ দিতে হইব, আমি কইতাছি না মাছ দেবো না, আমি মাছ নিয়ে যাবো বাড়িতে আজকে। সাহস রাখছি, মনে সাহস রাখি, দোয়া কালাম পড়ি, সাহস রাখছি। পকেটের থেকে গ্যাস লাইটটা বাইর করতেছি, গ্যাস লাইট জ্বলাইতেছি, কিন্তু গ্যাস লাইটটা জ্বলতেছে না। কেন গ্যাসটা চলতেছে না? তা আমি তো ভাবছিলাম যে এরকম কিছু হইলে এরকম একটা ঘটনা হইব, গ্যাসটা জ্বলতেছে না। পরে আমি অনেকক্ষণ ওর সাথে তর্কাতর্কি করলাম, ও কইতেছে মাছ দেওয়ার জন্য, আমি কইতেছি মাছ দেবো না। এরপর আমি কিছু বিসমিল্লাহ হরি, টেন্ডাটা হাতে লইলাম, লই আর দোয়া কালাম হরি,
ওর সামনে আমি তোর একটু একটু দেখি, ওর মানে ওর কোমর পর্যন্ত দেখা যায়। তা আমি ওর বরাবর কিচ্ছি বিসমিল্লাহ হরি আল্লাহু আকবার কই দিছি, টেডাগান মারি ওর দিকে, যেটা দিয়ে মার শিকার করি ওটা ওর কাওড়াই মারছি। মারা দেওয়ার পরে কিস করে একটা মানে সিল আছে না, সিল যেরকম ডাক দেয়, সিল না হলে কুরবা, কিস করে একটা ডাক দিছে। ডাক দেওয়ার পরে এটা ব্যানিশ হয়ে গেছে। পরে আমি দোয়া কালাম পড়ে আমি কিচ্ছি আর ওই রাস্তা দিয়ে যাই না, আমি আবানি মেন রোডে দিয়ে চলে গেছি। মেন রোড আবানি লাইট টাইট আছে, আমি মেন রোডে দিয়ে চলে গেছি। যাইয়া বাসায় যাইয়া পরে ফ্রেশ ট্রেশ হইয়া আমি মাছগুলো ওই দিন আর বাসায়ও রাখি না, মাছগুলো আমি আমাদের মানে সিঁড়ি আছে না, ওই সিঁড়ির সামনে রাইখা আমি হাত মুখ দইয়া দোয়া কালাম পড়ে আমি শুয়ে গেছি। পরের দিন সকালবেলা মা বলতেছে কি আজকে দিয়ে মাছ সিঁড়ির ওসে রাখছি, বাসায় ঢুকাস না ফেললে গা। পরের দিন মারা আমি সব ঘটনা শেয়ার করলাম, মা এমনি এমনি এরকম ঘটনা। পরে মা বলতেছে কি বলস, আমি কইতেছি হ। পরে আমাকে মা বলতেছে আর কখনো বাইরে হবি না, এটা খারাপ, তোর ক্ষতি করবো, ঠিক আছে। পরে আমি পরের দিন রাত্রে আমি ঘুমাইলে দেখি যে আমার লগে কে কথা কয়, তুই কাজটা ভালো করস, এই হ্যাম ত্যাম, মানে প্রচুর স্বপ্ন দেখতাম, খালি প্রতিদিন স্বপ্ন দেখতাম আর আমি ঘুম থেকে চিল্লাইতাম। তা আমি সকালবেলা কইতে পারতাম না বাড়ির থেকে, মা হয়তো বলতো, আমি হয়তো কইতো যে তুই রাত্রে ঘুমাতে চিল্লাস, উল্টা পাল্টা কথা বলস, কি হয়েছে তোর? আমি কইতেছি মনে হয় এই ঘটনার পর থেকে। তো আবার আমাদের গড়টা আসলে ওই যখন আমাদের বাসা বানায় তখন গড়টা বন্ধ করছে, মানে বন্ধ করে রেখেছিল। হয়তো আমার কোনো ক্ষতি করতে হইতো না, আমার স্বপ্নে এসে হয়তো জ্বালা যন্ত্রণা করতো আর আমি হয়তো ঘুমে থেকে আর উল্টা পাল্টা চিল্লাচিল্লি করতাম। তো এইভাবে কঠিন যেত। তো একজন হুজুরে দেখাইছি, হুজুরে কইতাছে আপনার হচ্ছে একটা মানে খুব খবিশ দিন আছে না, খবিশ দিন আপনার হচ্ছে বড় 2টা দিন আসলে আপনার একটা দিনটা হয়তো মারিয়ে লেছেন, ঠিক আছে না, আর একটা আছে এটা আপনার ক্ষতি করব, আপনি ভালো একটা হুজুর দেখান। তা আমি আমাদের এখান থেকে আপনার চট্টগ্রামের একটা হুজুর আছে, উনি খুব ভালো একটা আলেম, উনি কবি জিন টিন তাড়াইতে সবকিছু পারে। আমি পরে চট্টগ্রাম চলে গেছি, আমি আমার আম্মা তারপরে আমার আব্বু চট্টগ্রাম চলে গেছি। চট্টগ্রাম যাই আমি হুজুরের কাছে গেছি, হুজুরে সব ঘটনা কি কি হয়েছে তো আমি সব ঘটনা শেয়ার করলাম। ঘটনা শেয়ার করার পরে হুজুরে কইতেছে যে আপনার এই ডিম লাগবে, একালে ডিম লাগবো, এক দামে কিনতে হইব। তারপরে আবানি কিছু ওই সিঁদুর লাগবো, সিঁদুর আছে না, সিঁদুর লাগবে। তারপরে আবানি একটা খাসি লাগবে। তো হয়তো আমার টাকা পয়সা আসিল, তো আমি আর না করে না, যাক আমার আম্মা কইতেছে টাকা পয়সা দিলে যাক, আমার ছেলে ভালো হইলেও হবে, আমার ছেলের কোনো ক্ষতি না হইলেও। তো একটা খাসি সবকিছু এক দামে কিনতে হবে। এভাবে অনেক কিছু কিনলাম, কিনে আমারে বলতেছে যে আজকে আমি রাত্রে বাসায় আসবো, রাত্রেবেলা আপনারা আসেন। তা আমার আবার চট্টগ্রাম আমার খালাতো বোনের বাসায়, ওখানে গেলাম। ওখানে ওদের বাসার থেকে অনেক দূর আছে। তো পরের দিন রাত্রে আমার ডাকছে, তো আসন বসাইছে আর জিনটা হাজির করছে, জিপে 20 দিন আছে না, ওটার হাজির করাইছে। পরে কইতাছে ও আমার মানে ও আমার লগের ভাই না কি কইছে, ও আমার ভাইকে মাইরে আলাইছে, আমি এটার প্রতিশোধ নেবো, উড়িয়ে করবো, ঠিক আছে নি। তো আবার ওই আমার আগের হুজুরে দেখাইছে, ও আমাকে একটা তাবিজ দিছে শরীর বন্ধ করে নিয়ে, এই জন্য আমার ক্ষতি করতে পারে না। পরে ওই হুজুর কইতাছে দেখ যা হওয়ার হয়ে গেছে, কি করবি তুই, ওই লোকের ও না চাই না ভুল করে এই কাজ করে এলেছে, তুই ওরা ক্ষমা করে দেখ। পরে হুজুরে ও কইতাছে যাইতো না, ওর ক্ষতি করমু, ওরে দুনিয়া মানে কইতাছে আমারও শেষ করে দিবি। পরে কইতাছে তুই যা, তুই না যাইলে তোরা নইলে তোরা আমি মাইরে আলাম। তো হুজুরে ও কবিরাজে যখন এরে দমকাইতাছে, পরে হে কইতাছে আচ্ছা ঠিক আছে আমি একসাথে যামু। তো ওই যেগুলার কথা কইছি এগুলা আমি দিছি, তো তোর কাছে একটা খাসি দেবো, ডিম দেবো, তুই যা লাগবো সবগুলো আমি দেবো, ঠিক আছে। তো পরে এগুলা যাওয়ার পরে কবিরাজ এই অনেক কাকতি মিনতি করার পরে হে রাজি হয়েছে যাইব। তো গোটা একটা খাসি দিছি, সিঁদুর দিছি, ডিম দিছি, তারপরে আবার আপনার আর কি একটা জিনিস দিছি, মোট 5টা জিনিস দিছি। দেওয়ার পরে জিনটা চলে গেছে। যাওয়ার পরে জিনটা কোথাছে কত তুই যাইলে দেন নেক্সট টাইমে তুই এর কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমি আর ক্ষতি করব না, ঠিক আছে। তো পরে জিনে চলে গেছে। যাওয়ার পরে ওই একটা কথায় কইছে যে আমি
আমি পারলে ওর ক্ষতি করতাম, কিন্তু করি না। খালি আমি ওয়াদা দিই, আর আমাদের সিনিয়র মাইন্ডে ওয়াদা দিলে ওয়াদা কখনো ফিল আপ করি না। আমি যখন তোর একটা ওয়াদা দিয়ে লেছি, তা আমি আর ওর ক্ষতি করবো না। পরে এই কথা কই জেনে চলে গেছে। দেওয়ার পরে আমার কবিরাজে একটা তাবিজ দিছে, তাবিজটা আমার কাছে এখনো আছে। আমার এই তাবিজ দিয়ে আমি এখনো সৌদি আরবে আছি। আল্লাহ তাআলা আমাকে অনেক সুস্থ রাখছে। এটি আমার ঘটনা। আসলে আমি বয়সটা তেমন ভালো না, এই জন্য অডিও ক্লিপ ফাটাবো না ফাটাবো এই টেনশনে আসছিলাম। ঠিক আছে, তো ভালো লাগলে আপনি শেয়ার করবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তো কিছুদিন আগে শুনলাম যে আপনি নতুনদের অডিও রেকর্ডিং পাঠানোর জন্য অনেক উৎসাহ দিচ্ছেন। তো আমার মনে হলো কেন না আমিও শেয়ার করি, কারণ আমার সাথে ঘটা, আমার পরিবারের সাথে ঘটা বা এরকম আরো অনেক ঘটনা আমার সাথে আছে। আমি আস্তে আস্তে সব শেয়ার করব। তো আমি আজকে যেই ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথে ঘটনা মানে আমার সাথে ঘটেনি, ঘটেছে আমার আব্বুর পরিচিত এক ছোট ভাই হবে। তো উনার বাসা মানে আমি যেই স্থানের ঘটনাটি বলছি সেটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শীতলাই গ্রামে। আর যে গ্রামের ঘটনা, সেই গ্রাম হচ্ছে আপনার ওই গ্রামকে বলে বড় শীতলাই। তো ওই যেই আমার আব্বুর ওই ছোট ভাই, মানে এলাকার ছোট ভাই, মানে আব্বুকে বড় ভাই হিসেবে মানে। তো উনি যখন ছোট ছিল তখনই উনার মা মারা যায়। তো উনার বাবা তখন বিয়ে করে, যেহেতু বাচ্চা কাচ্চা ছোট, উনাদের মানুষ করার জন্য কাউকে প্রয়োজন, যার কারণে উনার বাবা আরেকটি বিয়ে করে। কিন্তু ওই চাচুর, মানে এক কথা আমার আব্বুর ওই ছোট ভাই, উনার বাবার আবার অনেক অর্থ সম্পদ ছিল, অনেক জায়গা জমি ছিল। মানে যে জায়গায় ওই চাচুদের বাসা, সেখানে সব থেকে বেশি অর্থ সম্পদের অধিকারী ছিল উনার বাবা। তো উনার ছোট মা খুব একটা সুবিধার ছিল না। মানে বিয়ের কিছুদিন পর থেকেই মানে উনার পরিবর্তন আসা শুরু হয়। উনার যে চাচুর ঘটনা বলছি, উনারা দুই ভাই ছিল। যে এই চাচু ছিল বড়, আর উনার আর একটি ছোট ভাই ছিল। তো উনি বাহিরে পড়াশোনা করতো ঢাকায়, আর এই চাচু সবসময় বাসায় থাকতো। তো এই চাচু আবার একটু বদরাগী ছিল, উনি আবার কোনো অন্যায় মেনে নিতে পারতো না। তো উনার ছোট মা উনার বাবাকে সবসময় প্রেশার ক্রিয়েট করতো যে যেহেতু অনেক অর্থ সম্পদের অধিকারী, ওনার নামে জায়গা জমি লিখে দিতে। তো উনার বাবাও বলছিল যে না, আমার দুটি ছেলে আছে, তাদেরও তো দিতে হবে। তো তখন অনেক আসলে ঝগড়াঝাটি হয় ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তারপর একদিন হঠাৎ করে সবকিছু মানে ঠিক হয়ে যায়, যে নর্মাল হয়ে যায়, যে আচ্ছা ঠিক আছে। উনি বলে আচ্ছা ঠিক আছে, আমাকে সব জায়গা জমি লিখে দিতে হবে না, তোমার যখন মনে হবে যে হ্যাঁ আমি এখন জায়গা জমি ভাগ করে দিব তখন দিও। কিন্তু কে জানতো যে উনার মধ্যে কুবুদ্ধি কাজ করছে। উনি তখন উনার মানে ওই চাচুকে এবং উনার বাবাকে কালো জাদুর প্রয়োগ করে, সেটা জিনের মাধ্যমে। তো উনাদের বাসায় আম গাছ অথবা কাঁঠাল গাছ হবে, আমার ঠিক মনে নেই। তো সেখানে তাবিজ রাখে, উনাদের যে টিউবওয়েল আছে সেখানে তাবিজ রাখে, চাচুর বাবার বালিশের ভেতরে তাবিজ রাখে, চাচুর বালিশের নিচে তাবিজ রাখে, আরো অনেক জিন চালান করে, মানে
চাচুর অল বডিতে, ব্রেনে, 2 হাতে, অল বডিতে এক কথায়। তো তখন এমন অবস্থা হয় যে চাচু প্রায় পাগল প্রায় অবস্থা, মানে উনি কেমন যেন পাগলের মতো বিহেভ করে। এমনও হয়েছে যে উনাকে পাবনা পাগলাগারতেও রেখে আসে। তো উনি আর বিয়ে করেনি, কিন্তু ওনার ছোট ভাই যে ছিল তিনি আবার পড়াশোনার উদ্দেশ্যে ফিনল্যান্ডে চলে যায়। তো ফিনল্যান্ডে, বাংলাদেশে বিয়ে করে ওনার ওয়াইফকে নিয়ে ফিনল্যান্ডে চলে যায়। তো ওনার ওয়াইফ আবার ফিনল্যান্ড বিমান বাহিনীতে জব করতো। তো ওনাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো আর এইদিকে এই চাচুরও অবস্থা খুবই খারাপ, পাগলের মতো ঘুরে বেড়ায়। কিন্তু ওনার এইটুকু সেন্স ছিল যে আমার বাবাকে চিনত। তো কোনোভাবে ওই চাচুর ছোট ভাই আমার বাবার সাথে, আমার আব্বুর সাথে যোগাযোগ করার পরে আমার আব্বু আবার টুকটাক দোয়া কালাম পড়ে হচ্ছে পানি পড়া দিত, তেল পড়া দিত। তো মানুষ দেখলে আসলে বুঝতে পারতো। তো তখন কোনোভাবে যোগাযোগ করে চাচু হচ্ছে ছোট ভাই আব্বুর সাথে। তো তখন আবার চাচুর ছোট ভাই মানে যখন মানে বুঝতে পারে যে হ্যাঁ এরকম পাগল প্রায় অবস্থা, বাসায় পাগলামি করছে, তো তখন ওই চাচুর মানে খালা বাসায় ওই চাচুর ছোট ভাই ওই খালা বাসায় পাঠিয়ে দেয়। তো সেখানে ওই রকম অদ্ভুত ক্রিয়াকলাপ করে। তো ঠাকুরগাতে পাঠিয়ে দেয়, ওই চাচুর খালা বাসা আবার ঠাকুরগাতে। তো এক সময় আব্বু বাহিরেই ছিল বাজারের দিকে, তো হঠাৎ দেখা। তো ওই চাচুর নাম আবার হচ্ছে সুমন। তো ওই সুমন চাচু আব্বুর সাথে দেখা হওয়ার পরে বলে যে ভাই, মানে কখনো কখনো স্বাভাবিক থেকে কখনো অস্বাভাবিক হয়ে যায় যখন রাত হয় বা উনার কেউ হচ্ছে উনাকে কেউ রাগিয়ে দেয়, তখন উনার আসল রূপটা আসলে প্রকাশ পায়। তো আব্বুকে বলে যে ভাই আমি আপনার সাথে থাকতে চাই এরকম। তো তখন আব্বু আবার করে কি যে তুমি আমার সাথে কোথায় থাকবে, আমার বাসায়, আমাদের আবার জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের বাসায় আসলে তোমাকে নিয়ে থাকা তো সম্ভব না। তো খুব জোরাজুরি করে। তো তখন আবার আব্বু বলে আচ্ছা ঠিক আছে চলো আগে তোমার খালা বাসায় যাই, খালা বাসায় গিয়ে তোমার খালুর সাথে কথা বলি, তারা কি বলে, তারপরে যদি সম্ভব হয় তো তোমাকে আমি আমার বাসায় না, আমি কোনো ভাড়া বাসায় রাখবো। তো যে কথা সেই কাজ। তো ওই চাচুর খালা বাসা আবার ঠাকুরগাঁও সদরে না, ওটা আপনার ঠাকুরগাঁও ওই জায়গাকে বলে পীরগঞ্জ। তো ওই পীরগঞ্জে যায়, তো যেই জায়গায় বাসা ওটা একটু গ্রাম পর্যায়ে। তো তাদেরও আর্থিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু সেখানে যে চাচু থাকতো সুমন চাচু, তো ওই সুমন চাচুকে মানে সেখানেও জিন চালান করতো, মানে নানা রকম সমস্যা করতো। তখন আব্বু গিয়ে কথা বলে যে আমার তো মনে হচ্ছে এরকম কোনো সমস্যা হয়েছে, তো আমার এক পরিচিত হুজুর আছে, উনি এগুলো মানে সমস্যা এগুলো সলভ করে দিতে পারে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সুমন চাচুর ছোট ভাই নাম আবার ফয়সাল। আচ্ছা ঠিক আছে, আপনি ফয়সালের সাথে কথা বলেন, ও কি বলে, ও যদি বলে তাহলে আপনি চিকিৎসা শুরু করেন। তো তখন আব্বু বললো যে চিকিৎসা করাতে হলে তোকে আমার কাছে রাখতে হবে, তো আমি ওকে একটা ভাড়া বাসায় তুলে দিই। তো ফয়সাল চাচু তো বিদেশে থাকে ফিনল্যান্ডে। তো ফয়সাল চাচুর সাথে কথা বলে ফয়সাল চাচু খুব খুশি হয় যে হ্যাঁ যদি আমার বড় ভাই সুস্থ হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। যে কথা সেই কাজ। আব্বু তখন সুমন চাচুকে বলে রাখা ভালো, আমার আব্বু একটি মসজিদে ইমামতি করে, তো ওই মসজিদের কাছাকাছি একটি বাড়িতে তুলে দেয়। তো যখন মানে সুমন চাচুর ছোট মা কোনোভাবে জানতে পারে যে এরকম চিকিৎসা করা হবে, বা কোনোভাবে জানতে পারে, কারণ যেহেতু চিকিৎসা করা হবে স্বাভাবিক ওনার বাবার কানে ওই কথাটি গিয়েছে, ওনাকে জানানো হয়, তো ওনার ছোট মাও কোনোভাবে জেনে যায়। তো তখন সুমন চাচুর ভাইয়ের উপরে মনে করেন যে জিনদের অত্যাচার আরো বেড়ে যায়। তো এমন হয় যে উনাকে যখন আব্বু বাসায় তালা মেরে রেখে আসতো, উনি কিভাবে তালা খুলে বা তালা ভেঙে বাসা থেকে বের হয়ে আমাদের বাসায় চলে আসতো। আমাদের বাসায় চলে আসার পরে একদিন এমনও হয়েছে যে আমাদের বাসায় চলে আসে,
হঠাৎ করে পাগলামি শুরু করে, তো ওনাকে রুমে বন্দি করে রাখা হয়। তো মানে রাসেল ভাই এমন অবস্থা যে উনি রুমের দরজা ভেঙে ফেলবে, হ্যাঁ, মানে আর ক্ষুধার মানে উনি হঠাৎ করে ওনার এমন অবস্থা হয় যে ক্ষুধার তাড়নায় মানুষ যেরকম ছটফট করে সেরকম করছে। তো উনি ফ্রিজ আমার আব্বু আম্মুর রুমে ফ্রিজ আছে আমাদের, তো উনি একবার ডিপ ফ্রিজ খুলছে, একবার নর্মাল ফ্রিজ খুলছে, বাট ফ্রিজে কোনো খাবার রাখা ছিল না, সব খাবার বাহিরে ছিল। তো যখন মানে উনি কন্টিনিউয়াসলি কাঠের দরজা, তো হাত পা দিয়ে মানে একদম পুরা মনে হচ্ছিল যে পুরা রুম উনি ভেঙে ফেলবে এমন অবস্থা। তারপরে আব্বু বের হওয়ার পরে দরজা যখন খুলে দেয় তখন আব্বুর উপর আক্রমণাত্মক আচরণ শুরু করে। তখন আব্বু আমার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তো দরজা লাগানোর পরে বাহিরে খাবার ছিল, উনি গোগ্রাসে মানে সেখানে আনুমানিক 4 থেকে 5 জনের মতো খাবার রান্না করা ছিল, সম্ভবত ভাত ছিল, মাছের একটা তরকারি ছিল। উনি একাই সব খাবার শেষ করে ফেলে। পরে যখন আব্বু দেখে না অবস্থা খুবই খারাপ, তো যেই হুজুরের চিকিৎসা করার কথা বলা হয়েছিল, মানে চিকিৎসা করবে বলেছিল, সেই হুজুর আবার কোনো কারণে অন্য জায়গায় গিয়েছিল, ওনার বাসা নীলফামারীতে। তো তখন আব্বু এমার্জেন্সি ভাবে ওই হুজুরকে খবর দেয়। তো ওই হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাতে আসবো আপনার বাসায়। তো যেই কথা সেই কাজ, ওই হুজুর অনেক রাতে আমাদের বাসায় আসার পরে আমার রুমে ওই হুজুর সহ ওই সুমন চাচু, তারপর আমার আব্বু, আরো কিছু লোক সহ আসার পরে পুরা রুম অন্ধকার করে দেওয়া হয়। তখন আমি আর আমার আম্মু আমার আব্বু আম্মু রুমে। তো তখন রাসেল ভাই ওই হুজুর কন্টিনিউয়াসলি উনাকে দেখে বলে দেয় যে উনার তো ছোটবেলা থেকেই সমস্যা, যে উনাকে ছোটবেলা থেকে এরকম উনার ছোট মা জাদুটোনা করছে। তো উনার এখন এমন অবস্থা যে উনার কাছে বর্তমানে মানে তখনকার অবস্থায় উনার কাছে 70টার মতো জিন চালান করা হয়েছে। আর রাসেল ভাই, আপনি এটা চিন্তা করেন যে ওই 70টা জিন উনার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মানে প্রত্যেকটা রগে রগে ছড়িয়ে আছে। একটা জিন ব্রেনে থাকে, উনাকে ভালো কিছু করতে দেয় না, আর 2 হাত দিয়ে উনার যখন যেটা মন চায় সেটা করে। 2টা জিন থাকে, আর 2টা জিন পায়ে থাকে, একটা জিন পেটে থাকে। পেটে যে জিন থাকে সেটা হচ্ছে একটি ব্রাহ্মণ হিন্দু জিন। তো ওই জিনের আবার মাথা নেই, ওই জিনের বুকে 2টা চোখ। তো রাসেল ভাই পাশের রুম থেকে তো আমি কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছিলাম, আর রাত তখন প্রায় আনুমানিক 12টা পার হয়ে গিয়েছে এমন হবে। তো আমার মনে হচ্ছিল যে একটা প্যারানর্মাল একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। তো আমি আম্মুর সাথে চুপচাপ বসেছিলাম, কারণ ওই অবস্থায় তো আসলে ঘুমানো যায় না। আর এদিকে সুমন চাচু কন্টিনিউয়াসলি চিৎকার চেঁচামেচি করছে, অনেক রাত তখন। তো তারপরে ওই হুজুর আবার ওনার সাথে একটা লোক এনেছিল, ওনার উপরে জিন ভর করবে। তো যেই জিনকে ভর করবে ওই জিন আবার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। আমি আসলে ফার্স্ট মানে মজার বিষয় হলো যে আমি কখনো মানে আমি করতে পারিনি যে কোনো জিন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে। তো ওই জিনকে নাকি আবার ওই হুজুরই পড়াশোনা করে রাজশাহী ইউনিভার্সিটিতে। তো অনেক রাতে ওই জিনকে হাজির করে ওই লোকের উপরে। তো তখন ওই জিন তো খুবই রেগে যায়, বলে যে হুজুর আপনি আমাকে এত রাতে হাজির করালেন, আমার তো সকালে ভার্সিটি আছে, আমি ভার্সিটিতে যেতে পারবো না। তো তখন ওই হুজুর খুব চিৎকার করে ওই জিনকে গালাগালি করে। ওই জিনের নাম আবার আতিক। হ্যাঁ, তো তখন বলে যে আমি তোকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাই আর তুই আমার উপরে কথা বলিস। তখন ওই জিন বলে হুজুর আমাকে ছেড়ে দেন, আমি আপনার আন্ডারে থাকবো না, আপনার ইয়েতে পড়াশোনা করব না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার দেশে চলে যাব। মানে ওনার দেশ, ওই জিন আবার থাকতো আপনার সৌদি আরবে মরুভূমিতে। তো ওই জিন ছিল খুব মানে রকচটা, মানে খুব রাগী। তো ওই জিন চলে যায়।
তো তখন ওই হুজুর বাড়ি তখন চলে যায়, আর সাথে সাথে যে লোকের উপরে হাজির করা হয় লোকটা অজ্ঞান হয়ে যায়। তো আব্বুকে আবার আগে বলা হয়েছিল যার উপরে জিন হাজির করা হবে তাকে গরম দুধ খেতে দেওয়া হয়, যাতে কারণ জিন হাজির করলে নাকি শরীর দুর্বল হয়ে যায়। তো সাথে সাথে আব্বু ওনাকে 1 গ্লাস গরম দুধ দেয়, উনি খাওয়ার পরে তবুও শরীর অনেক দুর্বল। তখন ওই হুজুর আবার আরেকটি জিনকে হাজির করে, সেটা ছিল মহিলা জিন। তো যেহেতু মহিলা জিন, ওই মহিলা জিনের আবার বাচ্চাও ছিল, ছোট বাচ্চা ছিল। অনেক রাত, তখন প্রায় 1:30 কি 2টা বেজে গিয়েছে। তো ওই জিন আবার ছিল আপনার ম্যাথু সম্প্রদায়। হ্যাঁ, মানে আমি আসলে তখন সেদিন আমি আসলে প্রথম জানতে পারি যে কোনো জিন পড়াশোনা করে বা ম্যাথু সম্প্রদায়ের মধ্যেও জিন হয়। তো সেই জিন মহিলা জিন আসার পরে তখন ওই হুজুরকে বলে, হুজুর আপনি আমাকে কেন এত রাতে হাজির করলেন? আমি নিশি রাতে আমার ছোট বাচ্চাকে ঘুমিয়ে দিচ্ছিলাম, আমি নিজেও ঘুমাবো, এত রাতে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব না। পরে ওই হুজুর ওই জিনকে আবার অনেক ভয় প্রীতি দেখায় যে তুই আমার কাজ করে না দিলে আমি তোকে বোতলে ভরবো, তোর বাচ্চাকে তোর কাছ থেকে আলাদা করে দিব, তুই আমার কাজটা করে দে, এর প্রতিদান হিসেবে তোকে আমি হাদিয়া দিব। তো ওই জিন আবার তখন বলে যে এর সাথে কি কি হয়েছে বা এর বাসায় কোনো কিছু রাখা আছে কিনা, তুই আমাকে সেটার খোঁজ দে। পরে ওই জিন বলে যে হুজুর আপনি একটি স্টিলের প্লেট এনে আপনি রুমের মাঝখানে রাখেন আর রুমের লাইট অফ করে দেন, কারণ যেসব ম্যাথুর জিন থাকে তারা নাকি উলঙ্গ থাকে, আর যেহেতু ঘরে সবাই ছেলে মানুষ, তো তখন বলছে আপনি লাইটটা অফ করে দেন আর হচ্ছে একটা স্টিলের থালা এনে রুমের মাঝখানে রাখেন। তো যে কথা সেই কাজ, সেভাবে রাখা হলো, গোটা বাড়ির লাইট অফ করে দেওয়া হলো। তারপরে রাসেল ভাই কন্টিনিউয়াসলি আমি আসলে আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কন্টিনিউয়াসলি প্লেটের মধ্যে তাবিজ রাখলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে, কন্টিনিউয়াসলি এরকম তাবিজ রাখার শব্দ হচ্ছে। তারপরে ওই মহিলা জিনকে জিজ্ঞেস করা হয় যে এই তাবিজগুলো কোথায় কোথায় ছিল। তখন ওই মহিলা জিন বলে যে আর তাবিজের মধ্যে কি কি আছে, সেই মহিলা জিনকে জিজ্ঞেস করা হয়। তো ওই মহিলা জিন বলে যে তাবিজের মধ্যে শ্মশানের মাটি, তারপর হচ্ছে কাফনের কাপড়, তারপর ওই যে গলায় যে দড়ি দিয়ে মারা যায় ওই লাশের চুল, এই ধরনের জিনিস, এক কথায় ভাইয়া কুফরি কালাম তো বোঝেন, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম, তো সেটা কন্টিনিউয়াসলি ছোটবেলা থেকে ওই সুমন চাচুর উপরে করা হচ্ছে। তো আমি ওই সময় নিজেকে স্থির করে রাখতে পারি না, আসলে আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, প্রায় 20 থেকে 25টার মতো তাবিজ তখন ওই প্লেটে এনে রাখা হয়। তখন রাসেল ভাই তখন আমার আব্বুকে বলা হয় যে তাবিজগুলো সব নষ্ট করে ফেলতে, না হলে সেই তাবিজগুলো আবার ওই জিনদের দ্বারা উদ্ধার করে আবার কোনো রকম খারাপ কাজে ব্যবহার করা হতে পারে। তখন আমার আব্বু সেগুলো একটি পুলি ব্যাগে ভরে রেখে দেয়, সকালে পুঁতে ফেলবে এই ভেবে। আমি দেখতে চাই কিন্তু আমাকে দেখতে দেয় না, কারণ আমারও রাশি ভালো ছিল না, আমি এগুলো আসলে অনেক ভয় পেতাম তাই। তো তারপরে কন্টিনিউয়াসলি উনার শরীরে যতগুলো জিন ছিল কন্টিনিউয়াসলি 70টার মতো জিন বোতলে ভরানো হয়। আর যে লোকের উপরে জিন হাজির করা হচ্ছিল সেই লোকের উপরে হাজির করে কিন্তু জিনগুলো বোতলে ভরা হচ্ছিল। তো এক একটা জিনের এক এক রকম কথাবার্তা, এক এক রকম সাউন্ড করছিল। সে যেহেতু গভীর রাত, সেহেতু আপনি বুঝতেই পারছেন কিরকম একটা অবস্থা আসলে। তো আমি সারা রাত সেদিন ঘুমাতে পারিনি। তারপরে যখন একের পর এক জিন 70টার মতো জিন কাচের বোতলে ভরা হলো, আর আমার আব্বুকে বলা হলো এটা নিরাপদ কোনো জায়গায় পুঁতে ফেলতে, যাতেও যেহেতু জিনের বংশধর অনেক বড়, তাই যাতে পরবর্তী বংশধররা এসে ওদের কোনোভাবে মুক্ত করতে না পারে।
তো তারপরে আমার আব্বু আবার বলল যে আমি অনেক সময় মানে আমি নিজেই রাতে অনেক সময় ভয় পেতাম, খারাপ স্বপ্ন দেখতাম। তারপর ঘুমের মধ্যে আমাকে বোবা জিন ধরতো, এরকম আসলে আমার সমস্যা ছিল তখন আবার ওই মহিলা জিনকে পুনরায় হাজির করানো হয়। তো আব্বু বলে যে আসলে আমার আর আমার আম্মুর কোনো সমস্যা আছে কিনা। পরে ওই মহিলা জিন বলে যে উনাদের চুল খুলে ফেলতে বলুন। তো আমি তো খুব ভয় পেয়ে যাই, আমি বলছি যে না, আমি চুল খুলবো না, কারণ যদি আমার উপরে তখন ভর করে, মানে এরকম। তো আমাকে হুজুর অভয় দিয়ে বলে যে না, তোমার কোনো সমস্যা হবে না, আমি তো আছি, সমস্যা হবে না। তো আমি আর আম্মু রুমেই ছিলাম। তখন আম্মু আর আমি আমাদের চুল খুলে ফেলি। পরে ওই মহিলা জিন আমাদের চারপাশে আসে, মানে রুমে গিয়ে চারপাশে ঘুরতে থাকে। মানে আমি তখন রাসেল ভাই ফিল করি যে একটি একটা গরম হাওয়া আমার চারপাশ দিয়ে আসলে ঘুরছে। তো আমি তো খুবই ভয় পেয়ে যাই। আমি আম্মুকে তখন আমাদের বলা হয় যে আপনারা দুজনের হাত শক্ত করে ধরে থাকবেন। তো আম্মু আর আমি আমাদের দুজনের হাত শক্ত করে ধরেছিলাম। তো তখন তারপরে ওই মহিলা জিন ওই হুজুরের কাছে যাওয়ার পরে তখন হুজুর বলে যে আমার আম্মুর সাথে দুজনকে একটা জিন মানে আছর করেছে, যেটা আমাদের সবসময় আমাদের মেজাজ খারাপ করে দিত। মানে অকারণে আমরা রেগে যেতাম, আমি আর আম্মু। আমি রাতে খারাপ স্বপ্ন দেখতাম, আমাকে ভয় দেখাতো। তো ওই জিনকেও বোতলে ভরা হয়। তো তারপরে আব্বু বলে যে ওই যে সুমন চাচু, ওনার ছোট ভাইয়ের কেন কোনো মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো তখন ওই হুজুর ওই মহিলা জিনকে দিয়ে বলে যে আসলে ওনাদের সাথে কোনো কিছু করা হয়েছে কিনা। তো ওই মহিলা জিন বলে যে হ্যাঁ, ওনাকে দিয়েও করা হয়েছে। উনি যখন দেশে এসেছিল ওনার ওয়াইফ সহ, তো তখন ওরকম ওনাদের খাবারের সাথে ওনাদের খাওয়ানো হয়েছে, প্লাস ওনাদের নখ চুল এসব নেওয়া হয়েছে, আসলে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাতে ওনার বংশ যাতে আর বৃদ্ধি হতে না পারে। আসলে রাসেল ভাই, এটার মূল কাহিনী হচ্ছে যে ওনার সুমন চাচু ছোট মা কখনোই চাইতো না যে মানে ওনাদের দুই ভাইয়ের বিয়ে হোক বা বংশ বিস্তার করুক। আর ওই সুমন চাচু ছোট মায়ের কোনো ছেলে ছিল না, 2 মেয়ে ছিল। তো ওই মহিলা জিন প্রথম অবস্থায় বলতে চাচ্ছিল না যে কে আসলে এসব করেছে, কারণ জিন জাতিদের মধ্যেও এমন কিছু জাত আছে যারা বলে যে না, এসব বলে দিলে আসলে মানুষে দ্বন্দ্ব সংঘাত হবে, আসলে এটা চায় না তারা। কিন্তু হুজুর অনেক জোর জবরদস্তি করায়। তো ওই মহিলা জিন বলে, তো তারপরে ওই মহিলা জিনকে বিদায় করে দেওয়া হয়। তো সেই রাত এভাবেই নির্ঘুম কাটে। আমি ঘুমাতে যাই ফজরের আজানের সময়, নামাজ কালাম পড়ে তখন ঘুমাতে যাই। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি আশা করছি আস্তে আস্তে শেয়ার করব। আর আমার অনার্স 4th ইয়ারের পরীক্ষা চলছে, আমার জন্য দোয়া করবেন সবাই। আমার কথাতে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।